Welcome to OP's Math E-Pathshala. Last day we have studied that some examples, some problems about group action and the Cayley's theorem we have already studied. Now we want to start at the stabilizer. So what stabilizer? It's so much important thing. Definition: let G be a group and X be a G set, and X belongs to X. Then the stabilizer of X is denoted by G of X, G suffix X, and is defined by Gx, those G which fixes X. So Gx is the set, those G of the group G which fixes X. Also Gx can be denoted by stabilizer suffix G of X. So that's why the stabilizer of X in G, we can say that. শোনা যাচ্ছে তো সবাই? হ্যাঁ অবশ্যই শোনা শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 সব শোনা যাচ্ছে। না শোনা গেলে তোমার বলো। হ্যাঁ, আর অসুবিধা হলে বলবেন। হ্যাঁ, হ্যাঁ 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 বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হলো আবার? আচ্ছা, চলে গেল। So then also we can define another set. That is X of G, X suffix G. What is this? Now this is those element X of X which fixes by G. So what's the difference? Gx is the set which G fixes X. Xg is the set which Xs fixes by G. Okay, so this type of two subset, and so we can some property, that is this Gx will be a group, a subgroup of G for all X, and G by pi act X faithfully, and pi is equal to kernel of তুমি লেস দ্যান ইকুয়াল টু দিয়ে শুধু সাবগ্রুপ বলছো? হ্যাঁ, less than equal to is the notation of subgroup, আর delta less than equal to is a notation of normal subgroup. ঠিক আছে? So here Gx, all the Gx are will be a subgroup of G, and G by pi act on X faithfully. G by pi কেন faithfully হবে এটা তো আমরা আগের দিনই দেখেছি, কারণ হচ্ছে প্রত্যেকটা অ্যাকশনের জন্য আমরা হোমোমরফিজম পাচ্ছি, তো কার্নেলটা যদি হোমোমরফিজম হয় আর G থেকে, তার মানে G by pi অলওয়েজ একটা 1-to-1 হোমোমরফিজম দেবে। ঠিক আছে, and that's why G by pi X এর উপর faithfully অ্যাক্ট করবে। আর pi হচ্ছে ইকুয়াল টু, আমরা এরকম হিসাব করতে পারি যে ইন্টারসেকশন অফ Gx ফর অল X বিলংস টু X। এই লাস্ট প্রপার্টিটা ভেরি ইজি, বিকজ আমরা যদি Gx এর ডেফিনেশন, আমার একটা ডাউট ছিল, 2 নম্বর প্রপার্টিটা একটু এক্সপ্লেনেশন করো। হ্যাঁ বলে দিচ্ছি, কারণ আমি তো আগের দিন ছিলাম না, তাই একটু রিক্যাপ করো, সুবিধা হবে। বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যে হোমোমরফিজম, মানে প্রত্যেকটা গ্রুপ অ্যাকশনকে আমরা হোমোমরফিজম দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। প্রত্যেকটা হোমোমরফিজমকে আমরা গ্রুপ অ্যাকশন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এবং প্রত্যেকটা গ্রুপ অ্যাকশনের জন্য আমরা একটা করে হোমোমরফিজম পাই। ঠিক আছে, সেই হোমোমরফিজমটা কোথা থেকে কোথায়? সেই হোমোমরফিজমটা হচ্ছে জি থেকে এস এক্স এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই যে হোমোমরফিজম, তাহলে এই হোমোমরফিজমের জন্য আমরা কি পাচ্ছি? প্রত্যেকটা গ্রুপ অ্যাকশনের জন্য একটা হোমোমরফিজম পেলাম। হোমোমরফিজম থাকা মানে তার একটা কার্নেল থাকবে অবভিয়াসলি, তাই তো? আর যদি ফাইটা 1-to-1 না হয় তাহলে কার্নেলটা নন ট্রিভিয়াল হবে, আর কার্নেলটা যখন নন ট্রিভিয়াল হবে তাহলে জি বাই পাই, এইটা আমাদের ফার্স্ট আইসোমরফিজম থেকে কি বলা যায়, জি বাই পাইটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি ওই হোমোমরফিজমটাকে 1-to-1 হোমোমরফিজম রিপ্রেজেন্ট করবে, অবভিয়াসলি তাই। সো সেইটাও আমি বলতে চাইছি। আর ফেথফুল অ্যাকশন আমরা তাকেই বলবো যেখানে হোমোমরফিজমটা 1-to-1 রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? বোঝা গেল?
ওকে তো এই গেল ইয়ে আমরা একদম ফার্স্ট আইসোমরফিজম অ্যাপ্লিকেশন আর কি পরিষ্কার। মানে ফেথফুল কথার মানে হচ্ছে এখানে ওয়ান টু ওয়ান হোমোমরফিজম আমাদের এই সেন্সে হ্যালো। হ্যালো। হ্যাঁ দেখতে পাচ্ছি তো। হ্যালো। স্যার রানা কি মিউট হয়ে গেছে নাকি? রানা কথা শোনা যাচ্ছে না। রানা এক্স্যাক্টলি চাইছে কি করতে? হ্যালো, কি হলো কি? হ্যালো শোনা ও যাচ্ছে না, না? কোথায় গেলে গো? আর শোনা যাচ্ছে হ্যাঁ না? শোনো, বলো বলো বলো। ও শুরু আমি জানি ঠিকই তো না। ছিল। তাই না, হ্যাঁ অটোমেটিক্যালি কি হয়ে গেল? শোনা যাচ্ছে তো? হ্যাঁ হুম। শোনা যাচ্ছে, বলো বলো বলো। হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। So now we define an relation on X. ঠিক আছে? Let X be a G set and consider a relation rho on the X defined by how to define it. For all A B belongs to X, A related to B, if and only if there exists a G of group element such that A is equal to G dot B will hold. Suppose so this relation is an equivalence relation. Okay, it's very clear. So we omitted the proof, and hence X. Since this is an equivalence relation, so X can be partitioned into equivalence classes under the group action of G. Obviously, so this each equivalence classes is called an orbit. So what is orbit? Orbit is each equivalence classes with respect to this relation. Okay, so we can also construct the orbit manually without any type of constructing of relation. How can I get? So that is the order and is denoted by box of X each orbit, and if this box of X equal to those Y belongs to X which Y related to X, and that is Y belongs to X. Suppose Y is equal to G dot X for some G belongs to X. So this is the G dot X for all G belongs to X, G. So this is the set. So we also can denote this box of X by capital G dot X. Okay. And now, so since X is the partition by the equivalence relation, so we can write X equal to union of those orbit collections. So that is the union of X belongs to A of G dot X and union of X belongs to A of orbit of X. So what is A? A is the set of all representative taken from each distinct orbit. So A is the set whose member is taken from each distinct orbit.
Okay, a group action is called transitive. So when a group action we call transitive, a group action is called transitive if it has only one orbit, just only one orbit. That is, every element are related to every element. Okay, there is no disconnection. Okay, so now the there is a some মানে পার্টিশন একটাই থাকবে তাই তো? এক্স্যাক্টলি একটাই পার্টিশন থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে রিলেটেড থাকবে। মানে আমরা যে কোনো একটা এলিমেন্ট নিলে সেটা দিয়ে আমরা পুরো এক্স সেটটাকে কি করব, রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আমার রিপ্রেজেন্টেটিভ কটা থাকবে, একটাই থাকবে। ওকে ওকে যা এ কি হচ্ছে মাঝে মাঝে আবার। নাও উই রানাদা ওটা একটা এক্সাম্পল দাও না। কি স্যার? হ্যাঁ দিচ্ছি অবশ্যই এক্সাম্পল আসবো, কিন্তু তার আগে আরেকটা থিওরাম আমি দেখে নি। হ্যাঁ, গাদা করছে এক্সাম্পল আছে, অসুবিধা নেই। দেয়ার ইজ এ সুইট রিলেশন বিটুইন জি ডট এক্স। জি ডট এক্সটা কি না, একটা অরবিট, অ্যান্ড জিএক্সটা কি ছিল, স্টেবিলাইজার। তো এই অরবিট আর স্টেবিলাইজারের মধ্যে একটা সুন্দর রিলেশন রয়েছে, যেই থিওরামটা বা যে অ্যাপ্লিকেশনটা থিওরামটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে অরবিট স্টেবিলাইজার থিওরাম। তো অরবিট স্টেবিলাইজার থিওরামটা কি? What is the orbit stabilizer theorem? Let x be a G set and x belongs to x. Then order of Gx equal to G colon Gx. That is the order of coset sets of Gx. Okay, so how can I prove? It's very simple. First of all, assume L, the set of all left coset. L be the set of all left coset G dot Gx such that G belongs to G, and G dot x we already know G dot x such that G belongs to G. So if one can observe that there is some common portion, that is the every element L and Gx have G, and L has the extra Gx produced by Gx, and Gx has the produced by X. So we can consider the map L থেকে Gx, L into Gx, what is by phi of G dot x goes to G into x. It's very clear, we can construct, and this clearly well defined. And for any so what is the motive? We have to show that order is equal, so we have to show that phi is bijection. So let's start. So at first we want to show on 2 and then 1 1. So for any y belongs to Gx, G dot x belongs to G dot x, so implies G belongs to G. Since G dot x belongs to Gx, so G belongs to G, and since G belongs to G, so G into Gx belongs to a left coset set. So such that phi of Gx equal to Gx equal to y. So clearly phi is on 2. And how can I show 1 1? Phi of G1 dot Gx, phi of G2 dot Gx equal implies G1 dot x equal to G2x, and so we can multiply left side by G2 inverse. So G2 inverse dot G1 dot x equal to G2 inverse dot G2 dot x, and by the associative property, the group action property 1. So G2 inverse G1 dot x equal to G2 inverse G2 dot x, and G2 inverse G2 is equals identity of G, and so it's equals to x. So G2 inverse Gx is fixes x, it fixes s, so it must be lie in the set Gx, the stabilizer set of x. And so since G2 inverse G1 belongs to Gx, so they are obviously their left coset will be same, G1x equal to G2x. Clear everyone? আচ্ছা, এখানে আমি কোশ্চেন করছি যে হ্যাঁ, জিটাকে তো মাস্ট বি ফাইনাইট হতে হবে না? জিটাকে মাস্ট বি ফাইনাইট, জিটাকে মাস্ট বি ফাইনাইট, জিটাকে নাকি এক্সটাকে ফাইনাইট হতে হবে? এই হচ্ছে কোনটাতে কি বলছো? ফাইনাইট হওয়ার
হ্যালো, হ্যাঁ, কেন ফাইনাইট বলছো সুমন্তদা? আমি বলছি যে তুমি যে g.x টা করছো, হুম, তুমি কি ফাইনাইটনেস এর ব্যাপার না থাকলে তুমি এর মডিউলাস কি করে পাবে? না না, সেটা ঠিকই, মানে এই অরবিট গুলোকে ফাইনাইট হতে হবে, মানে এক্স টাকে ফাইনাইট নিতে হবে, এক্স পি এ ফাইনাইট জি সেট হওয়া উচিত, ঠিক? কি বলছো বুঝতে পারছি না। মানে এক্স টাকে ফাইনাইট জি সেট হতে হবে, সুমন্তদার বক্তব্য বলছে, আর এটা তো ঠিক। কেন? কারণ হচ্ছে নলে ওই অর্ডার ক্যালকুলেশন যে ইকুয়ালিটি ব্যাপারগুলো, হুম। এগুলো বলা যাবে কি? কেন, ওটা তো তুমি কার্ডিনালিটি বলছো। ও হ্যাঁ, তাও তো ঠিক। ওই সেটের কার্ডিনালিটি হচ্ছে জিএক্স এর ইনভার্স ইন জি। হ্যাঁ, মানে দুজনে কার্ডিনালিটি সেম, তো আমাকে জাস্ট বাইজেকশনটা দেখাতে হবে। হ্যাঁ, একদম বুঝলে সুমন্ত, ঠিক আছে। হ্যাঁ স্যার। Okay, so it's have been proved that the both set have the same cardinality, and so we have done. So this is an important result, obviously, and we follow that in further. That this theorem will be applicable in more and more. So this is very important application, a theorem. So now we want to observe some things. So what is this? Since there exists a bijection between gx and g dot x, yeah. So must be this will be happened. G1x equal to G2x if and only G1 dot gx equal to G2 dot gx, because they correspond the same element of left cosets. So that will be equal, and so G1 and G2 are lie the same left coset. It's very clear from the 1 and 1 2 condition, and hence the left contrapositively we can say the different left coset of gx corresponds to different points in g orbit gx. Clear? Okay, now আবার কি হলো? Now we saw if x and y are in some same g orbit, that is x related to y, then g belongs to g as that gx equal to y. These sets forms a left coset of gx. So how can I show? Suppose x related to y, so there exists a g0 belongs to g, and y is equal to g0 of x dot x. Sorry. Then y corresponds to a left coset. What is this? The g0 dot gx. We have already shown the proof of gx. So we saw that g0 of gx is the set those g belongs to g such that gx goes to y. So actually these two sets are equal. So how can I show? So take any g0 dot a belongs to g0 gx. So a belongs to gx, and so a fixes x, and so g0 dot a dot x is goes to g0 dot x and equal to y, and so g0 a of x dot x equal to y, and so g0 dot a is sends x to y, and those g0 a is belongs to those set. So one part is has complete, but conversely when g1 is a member of those set, so g1 dot x is must be sends y, and also y is equal to g0 dot x. So that's why those g1x and g0x are equal, so their left cosets, corresponding left coset will be equal, g1 dot x equal to g0 dot x, and hence g1 belongs to g0 dot gx. Okay, and so g1 belongs to, so the other inclusion has been completed, and hence they are equal. And since they are equal and g0 of gx is an left coset of gx, so the right part of the set is must be a left coset of gx. So what is the main
thinks that if I want to calculate that how many element of G or which element of G are sends an element X, 2 and Y, so we can calculate by this process. এটা একটা বিরাট প্রবলেম হচ্ছে, বারবার উঠে চলে যাচ্ছে কোথা থেকে। The another observation is if X and Y belongs to capital X, then Y is equal to G dot X. Suppose for some G belongs to X, then the stabilizer group of Y is equal to the G into Gx into G inverse. That is the conjugation of Gx. Okay, so X is related to Y, then also Gx and Gy also are related by conjugation. Actually, the main theorem is that. So how can I prove? So Gy is equal to those H belongs to G such that Hy is equal to Y. H fixes Y. And so those H belongs to G such that Y is equal to, since Y is equal to G dot X, so we put that here. And after putting by the property of group action 1, property 1, so bracket can be transferred in the left, is Hg dot X equal to G dot X, and we can multiplying both side by left multiplication by G inverse, and then G inverse Hg dot X equal to identity dot X, and hence X. So this implies G inverse Hg fixes X, so it must be belongs to the stabilizer set of X, so that is Gx, and hence H belongs to Gx dot G inverse. So ultimate we can show that if X and Y related, then their stabilizer subgroup must be conjugated. Okay, and if G is an act on X on transitively, so transitively means there is only one orbit and every element connected with that element. So there exists X belongs to X and X equal to orbit of X, and orbit of X means G dot X for all G belongs to G. So kernel of the action is becomes those H. Actually kernel is the intersection of all the stabilizer groups. So intersection of Y belongs to X or G dot G of Y, and if we put Y is equal to G dot X belongs to X, then we can show the G of G dot X becomes G dot Gx G inverse by the above observation, and the intersection will be done over G. Okay, কারো এই অবধি প্রবলেম থাকলে বলতে পারো। আছে এমনিতে ঠিক আছে, তুমি একটু আসতে বলো। হ্যাঁ মানে ধীরে বলো, ধীরে বলো। দাদা তুমি ভিড়টা লাস্টে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এমনি বোঝা যাচ্ছে কি? হ্যাঁ এমনি বোঝা যাচ্ছে। মানে এত অবধি বোঝা গেল? তো আমরা যদি আবার একটু সামারাইজ করতে চাই, তা আমরা কি কি করলাম আরেকবার দেখে নিই। শেষটা একটু ভালো করে এক্সপ্লেন করো, মানে কার্নেল অফ দ্য অ্যাকশন ওই জায়গাটা। আচ্ছা, কার্নেলটা আরেকবার বলি। কার্নেলটা আমরা কিন্তু এর আগে অলরেডি এটা দেখালাম, মানে এটা যদিও প্রুফটাকে অমিট করেছি, যে দেখালাম যে এটা দ্বারা দেখাচ্ছি। এই যে কার্নেল আমরা কি দেখেছি, কার ফাই ইজ ইকুয়াল টু ইন্টারসেকশন অফ অল দ্য স্টেবিলাইজার সেট। দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে এইটাকে আমরা ইউজ করছি। এটা কি ইউজ করছি না, ওখানে কি যে এখানে আমরা কি ইউজ করছি না, তার মানে কার্নেল মানে কি, ইন্টারসেকশন অফ অল ওয়াই বিলংস টু এক্স অফ জি অফ ওয়াই, মানে অল দ্য স্টেবিলাইজার গ্রুপ। এখানে আমরা ওয়াই কে রান করেছি, ঠিক আছে, এবং প্রত্যেকটা ওয়াই অ্যাকচুয়ালি কি ওই জি ডট এক্সই হবে, কারণ আমরা তো যেহেতু এক্সটা ট্রানজিটিভ নিচ্ছি একটাই অরবিট, তার মানে প্রত্যেকটা ওয়াই এক্স এর সাথে কি হবে, রিলেটেড হবে। তার মানে প্রত্যেকটা ওয়াই কে আমরা কিভাবে লিখতে পারি, জি ডট এক্স আকারে লিখতে পারি, ঠিক আছে, ফর সাম জি বিলংস টু ক্যাপিটাল জি। তো সেইভাবে যদি করা হয়, তার মানে ইন্টারসেকশনটা কি আসছে, যে জি ডট এক্স বিলংস টু এক্স, জাস্ট ওয়াই গুলোর জায়গায় জি ডট এক্স বসানো হলো। এবার জি সাফিক্সে জি ডট এক্স, এটা ওই উপরের অবজারভেশন থেকে কি পড়লাম, এই যে এখান থেকে
ওয়াই এর জায়গায় ধর এখানটা লেখা যাচ্ছিল জি ডট এক্স, তার মানে জি সাফিক্স জি ডট এক্স ইজ ইকুয়াল টু জি জি এক্স জি ইনভার্স। তো এটা আমরাকে পুট করলাম যে জি জি এক্স জি ইনভার্স, অ্যান্ড আমরা জিটাকে ইন্টারসেকশনটাকে ওভার জি এর উপর রান করালাম। এটা বোঝা গেল? কারণ এখানে তো এক্স এর কোনো রান হচ্ছে না, আমরা তো এক্স টু এক্স, আমরা রানটা অ্যাকচুয়ালি কিসে করছি, তার মানে আলটিমেট জি এর উপরই রান করছি, তাই তো অবশ্যই। এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে বুঝলে। মানে এটাকে একটু উপর দিকে যাও, একটু উপর দিয়ে গিয়ে বলো। তোমার প্রথম স্টেপ এইখান থেকে বলো। হ্যাঁ শেষের দুটো স্টেপের মধ্যে কানেকশনটা একটু মানে এক্সপ্লেন করো। আচ্ছা আচ্ছা আরে আমি বলতে চাইছি যে দেখ, ইন্টারসেকশনটা কিভাবে জি এর ওপর রান হলো সেটা বোঝাচ্ছে কি? শেষ শেষ স্টেপটা বুঝতে পারছি না, মানে ইন্টারসেকশনটা শুধু জি মানে স্মল জি এর উপর কিভাবে রান করছো। আমি বলছি জি ডট এক্সটা তো এক্স এর ওপর রান করছে, মানে সমস্ত এক্স এর এলিমেন্ট গুলোকে নিচ্ছি তো অ্যাকচুয়ালি রান করছি। হ্যাঁ এবার তুই সমস্ত এক্স এর এলিমেন্ট গুলোকে তুই তো ওভার জিয়েই রান করাতে পারিস, কারণ হচ্ছে অরবিটটা তো একটাই, টোটাল এক্স ইকুয়াল টু তো জি ডট এক্স, জি বিলংস টু জি, তার মানে এক্স বিলংস টু এক্স এইটা যে রান করবে, আর জি বিলংস টু জি সাজ দ্যাট জি এক্স, এটা রান তো সেমই হবে না। এটা ট্রানজিটিভ বলেই হচ্ছে, কিন্তু আদার্স ওয়াইজ হতো না। আচ্ছা না, ট্রানজিটিভ অ্যাকশনের ডেফিনেশনটা ওদের বলো, ওটা বলো নাই তো। ট্রানজিটিভ এক্সন মানে হচ্ছে একটা অরবিট, একটা এলিমেন্ট দিয়ে আমি সবাইকে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমাকে একটা এলিমেন্ট যেহেতু দিয়ে রিপ্রেজেন্ট করছি, তার মানে কি আমাকে কিন্তু আর এক্স না এর না, একটা অরবিট ঠিক আছে, এবার ওটাকে এক্সপ্লেন করো, নাহলে তো বুঝতে পারবে না। মানে ব্যাপারটা হ্যাঁ হচ্ছে তুমি যদি সেটের দুটো পয়েন্ট নাও, ঠিক আছে হ্যাঁ অভিষেক, হ্যাঁ বলুন। ধরো এক্স আর ওয়াই দুটো পয়েন্ট আছে যে কোনো দুটো, মানে পয়েন্ট না এলিমেন্টারি, ঠিক আছে? তুমি এক্স আর ওয়াই এলিমেন্ট নাও, তাহলে গ্রুপ থেকে একটা তুমি এলিমেন্ট পাবে জি, যার জন্য জি এক্সটা হবে ওয়াই। মানে তুমি যেমন ধরো রোটেশন করো, হুম, ধরো মানে এক্স ওয়াই একটা পয়েন্ট আছে, ওয়াই জেড একটা পয়েন্ট আছে, এক্স ওয়াই থেকে ওয়াই জেডে যেতে গেলে তুমি কি করবে, রোটেট করবে তো। হুম, তার মানে তুমি একটা রোটেশন ম্যাট্রিক্স দিয়ে ওটাকে অ্যাক্ট করবে, তাহলে ওটা ওই পয়েন্টে চলে যাবে। বুঝতে পারি, মানে একে অপরের সাথে রিলেটেড হবে সবাই, তাই তো? একদমই। একদম। বুঝতে পারলে ব্যাপারটা, মানে এই যে এটা ট্রানজিটিভ অ্যাক্টর রোটেশন। মানে কি, হ্যাঁ, মানে এখানে কি এক্স এর আমাকে সমস্ত এলিমেন্ট গুলোকে আলাদা আলাদা করে চুজ করতে হবে, তার মানে এক্স এর এলিমেন্ট গুলোকে চুজ আমরা কিভাবে করছি, মানে জাস্ট জিটাকে রান করে দিলে তো এক্স এর সমস্ত এলিমেন্ট গুলো পেয়ে যাচ্ছি, ঠিক ঠিক, বুঝতে পেরেছি। ঠিক ওকে। আছে? কেননা আমরা তো ভেতরে কি করছি, জি ডট এক্স আকারেই রাখছি, ভেতরে তো আর মানে শুধু জি করছি না, হুম হুম ঠিক আছে? সো দ্যাটস ওয়াই তো যেহেতু প্রত্যেকটা ওয়াই ওই রিলেটেড টু এক্স, তাহলে ওই জন্য কনজুগেট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে তার মানে এদের ইন্টারসেকশন করলেই আমার কাজটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার একদম। হ্যাঁ, এটাকে তুই এমনি সাবসেট আকারেও দেখাতে পারিস, মানে হুম, আমরা কার্নেল থেকে একটা এলিমেন্ট নিলাম, নিয়ে দেখাতেই পারি যে এরকম এটা এরকম মানে এই আকারে থাকবে, বা লাস্টের যে এক্সপ্রেশনটা বেরিয়েছে মানে এই সেটের মধ্যে ঢুকে যাবে, এটা আমরা দেখাতে পারি। কিন্তু ওটা একটু লেন্দি হবে, লেন্দি আমার একটু বড় হবে। আচ্ছা তাহলে তুই একটা করে এলিমেন্ট নিবি, নিয়ে দেখাবি ওর মধ্যে আছে, আবার উল্টো দিক থেকে আবার একটা এলিমেন্ট নিবি, নিয়ে দেখাতে হবে কার্নেলে আছে, একটু লেন্দি হবে। তো আমি এটাকে জাস্ট একটু শর্ট করতে চাইছি, যেহেতু এই ব্যাপারগুলো রান করে যাচ্ছে, তাই জন্য এটা দেখানো এই বসে, বোঝা গেছে? হুম ঠিক আছে। হ্যাঁ, সো অবভিয়াসলি আর অন্য কেউ যদি ওইভাবে দেখাচ্ছে সেটাও পসিবল। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই, একবার সামারি করে নিই কি কি দেখলাম। না, প্রথম কথা, স্ট্যাবিলাইজার কাকে বলে, ঠিক আছে? স্ট্যাবিলাইজার কাকে বলে, এক। দুই নম্বর হচ্ছে স্ট্যাবিলাইজার কিন্তু আর এক, স্ট্যাবিলাইজারের নোটেশন হচ্ছে জি সাফিক্স এক্স, আর এক ভাবে লেখা যায় স্ট্যাব অফ জি অফ এক্স, এটাও স্ট্যাবিলাইজার অফ এক্স এর নোটেশন। ওকে, আচ্ছা, আর কি শেখা গেল? না, এখানে হচ্ছে অরবিটের ডেফিনেশন। অরবিট হচ্ছে একটা ক্লাস, ইকুইভ্যালেন্স ক্লাস, এবং ওকে এইভাবে ডিফাইন করা হয়, এবং একে লেখা যায় ক্যাপিটাল জি ডট এক্স আকার, প্রত্যেকটা অরবিটকে উইথ রেসপেক্ট টু এক্স। আর ট্রানজিটিভ কাকে বলবো? না, যারা একটা অরবিট থাকবে, মানে প্রত্যেকটা এলিমেন্টই একটা পার্টিকুলার একটা এলিমেন্টের সাথে সবাই রিলেটেড হবে। অরবিট স্ট্যাবিলাইজার থিওরাম হচ্ছে এটাই যে কার্ডিনালিটি সেম অফ জি ডট এক্স, মানে প্রত্যেকটা অরবিটের কার্ডিনালিটি ওই স্ট্যাবিলাইজার গ্রুপ জিএক্স এর
কোসেট সেটের ইসের সাথে মানে কার্ডিনালিটির সাথে সেম হবে। আর কি কি ইন্ডেক্স অবজার্ভ ইন্ডেক্স ইন্ডেক্সের সাথে ইন্ডেক্স এক্স্যাক্টলি হ্যাঁ ইন্ডেক্সের সাথে সেম হবে। আর আর কি না অবজার্ভ কি করলাম না, যদি দুখানা এলিমেন্ট দুখানা অরবিটের এলিমেন্ট যদি সেম হয় তো তাদের করসপন্ডিং লেফট কোসেটের এলিমেন্ট গুলো সেম হবে, এবং উল্টো দিক থেকে দুটো লেফট কোসেটের এলিমেন্ট যদি ডিফারেন্ট হয় তাদের করসপন্ডিং অরবিটের এলিমেন্ট গুলো ডিফারেন্ট হবে। আর কি না আমরা সেই সমস্ত যদি জি বার করতে চাই যে যারা যারা এক্স কে ওয়াই তে সেন্ড করছে, সেটা আমরা এইভাবে ক্যালকুলেট করি। সেটা অ্যাকচুয়ালি কি, সেটা একটা লেফট কোসেট হয়। আর সেই লেফট কোসেটটা দেখতে কেমন হয় না, সেই সমস্ত ওই G0.x মানে .gx এই লেফট কোসেটটাই অ্যাকচুয়ালি ওই সেটটা। সো নো প্রবলেম। এবং আর কি কি করতে পারলাম না, যদি দুখানা অরবিটের দুখানা এলিমেন্ট যদি রিলেটেড এলিমেন্ট নেওয়া হয় তো তাদের যে স্ট্যাবিলাইজার গ্রুপগুলো তারাও কনজুগেট হয় একে অপরের। আর কি না কার্নেলটাকে এইভাবে লেখা যায়, তখনই লেখা যাবে যদি একটা ট্রানজিটিভ হয়। ওকে, সো আমি এবার একটা এক্সাম্পল দিতে চাই। দিস ইজ আ ফিগার a hexagon with x under inside, মানে ভেতরে একটা এক্স চিহ্নিত একখানা আমরা হেক্সাগন নিয়েছি। এবং কোশ্চেন হচ্ছে এটাই যে কতগুলো এলিমেন্ট, ধরো এর মধ্যে যদি আমরা D6 কে অ্যাক্ট করাই অ্যাজ এ ইউজুয়াল, মানে যেহেতু 6টা বাহু আছে পলিগন 6 পলিগন, সো আমরা D6 কে এর উপর ইউজুয়াল ওয়েতে অ্যাক্ট করাতেই পারি, মানে রোটেশন অ্যান্ড সিমেট্রিক দিয়ে। তো করালে D6 এর কোন কোন এলিমেন্ট গুলো এই স্ট্রাকচারটাকে বা এই যে ডিজাইনটা রয়েছে তাকে প্রিজার্ভ করবে, এটা হচ্ছে কোশ্চেন। এবং আরো এর থেকে আরো কোশ্চেন হতে পারে, মানে আদার স্ট্রাকচার গুলোকে কিভাবে মানে প্রিজার্ভ করছে তারা, সেগুলো বার করবো। তো ফার্স্ট কোশ্চেন ইজ এটা যে D6 এর কোন কোন এলিমেন্ট গুলো এই স্ট্রাকচারটাকে প্রিজার্ভ করছে। তো আমরা প্রিজার্ভ করছে দেখাতে গিয়ে আমরা যদি এটাও দেখাই যে কারা কারা প্রিজার্ভ করছে না, সেটা থেকেও পসিবল। কিভাবে দেখা যায়? তো প্রথমত আমরা চুজ করব যে এই যে এফ এলিমেন্টটা রয়েছে এক্স এর সেট, তো আমরা এক্স ইকুয়াল টু এখানে সেই সেটটাকে চুজ করছি দা সমস্ত আলাদা আলাদা রকম মানে পসিবল স্ট্রাকচার গুলো। ঠিক আছে, তো এখানে তিনখানাই স্ট্রাকচার পাওয়া যাবে, এবং সেই তিনটে স্ট্রাকচার দেখতে এই নিচেরটা এই যে নিচে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর রয়েছে তার মানে এই তিন রকমই স্ট্রাকচার পসিবল। এইখানটা বুঝতে পারছি না আমি, আরেকবার বলো তো হ্যাঁ কি বল। আমি বলছি, আমাকে উদ্দেশ্য হচ্ছে যে কোন কোন এলিমেন্ট গুলো এই স্ট্রাকচারটাকে ফিক্স করছে। ঠিক আছে, যেরকম একটা এক্সাম্পল আমি বলি, ধরো একে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো, তাহলে অবশ্যই কিন্তু স্ট্রাকচারটা প্রিজার্ভ থাকবে, তাই তো? কথা কত হ্যাঁ এটা বোঝা গেছে তো? মানে হ্যাঁ একটা বলো। এলিমেন্ট হচ্ছে এরকম যে একে যদি আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, সে রাইট হ্যান্ড ক্লক বা লেফট হ্যান্ড হ্যাঁ ক্লক, ঠিক আছে, যেভাবে রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যাঁ হ্যান্ড সাইড যেভাবে ঘোরাই, তাহলে দেখো এই স্ট্রাকচারটা কিন্তু হুম, প্রিজার্ভ থাকছে। তো এরকম হ্যাঁ আর কতগুলো কি কি এলিমেন্ট আছে D6 এর মধ্যে হুম, যারা যারা এটাকে প্রিজার্ভ করছে, সেটা আমরা ক্যালকুলেট করতে চাই। ঠিক আছে, তো আচ্ছা সেইটা ক্যালকুলেট করতে গিয়ে আমরা উল্টো দিক থেকে প্রসেসটা হবে কি না, যারা কারা কারা মানে প্রিজার্ভ করছে না এরকম কতগুলো এলিমেন্ট আছে। মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেটা বার করতে হবে, ফার্স্ট টু ফাইন্ড অর্ডার অফ স্ট্যাবিলাইজারটা বার করবো, এটা হচ্ছে অর্ডারটা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য, যে সেট গ্রুপটা বার করতে গেলে তার অর্ডারটা বার করতে হবে। ঠিক আছে, তো সেইটা বার করতে গিয়ে আমরা কি করছি না, প্রথমত বার করছি অরবিটটাকে, মানে এফটা তার কি কি চেঞ্জ হতে পারে সেই সেটটাকে নিচ্ছি। D6 কে যদি অ্যাড করানো হয় এই এফ এর ওপর, তাহলে আমাদের কি কি পসিবিলিটি আসতে পারে। একটা হচ্ছে এফ যেটা ছিল সেটা থাকবে, যেরকম আইডেন্টিটি যদি অ্যাক্ট করাই বা যদি রোটেশন করাই মানে 60 ডিগ্রি রোটেশন, তাহলে দেখবে এই ক্রসটা এরকম বেঁকে যাবে ডান দিকে খানিকটা। আবার যদি আর স্কোয়ার মানে হচ্ছে 120 ডিগ্রি ঘোরানো হয়, তখন আবার দেখা যাবে যে আর একটু ঘুরে যাবে, ঠিক লাস্টের পজিশনটা আসবে। সো এরকম ডিফারেন্ট তিন রকমই সম্ভব। সো অরবিট মানে D6.f এই অরবিটটাতে আমাদের এই তিন রকমই এলিমেন্ট পসিবল। বোঝা গেছে তথাগত? হ্যাঁ ঠিক আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, বাকিটা বোঝা যাচ্ছে? আলাদা রোটেশনটা 60 ডিগ্রি নিচ্ছে না?
আর দেখ D6 এর রোটেশন গুলো কি? করলে ভেতরে হ্যাঁ D6 এর রোটেশন তো 60 ডিগ্রি। মানে বুঝতে পারলাম না এটা। D6 যে গ্রুপটা, D6 হ্যাঁ। গ্রুপটা কি 6 পলিগনের উপর, তো তার যে রোটেশন গুলো সেগুলো কি 60 ডিগ্রি, তো 360 কে 6 দিয়ে ভাগ। হ্যাঁ 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 60 ডিগ্রি আসছে ঠিক। হ্যাঁ, তো এই 60 জন্য ডিগ্রি ধরো ঠিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে কি প্রত্যেকটা রোটেশনে আমাদের 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ঠিক। আর আর রিফ্লেকশন গুলো কি হবে না, ওই একটা কোনো অ্যাক্সিস কে বরাবর করে ঘুরিয়ে দেওয়া, হ্যাঁ হ্যাঁ বুঝতে তাই তো? পেরেছি। হ্যাঁ, তো এখানে আমরা 3 রকম সেট পসিবল, ঠিক আছে? আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাই, যে কোনো হ্যাঁ, হ্যাঁ। সিমেট্রিক পলিগনের ক্ষেত্রে ওই যে কৃষ্ণ যে কোশ্চেনটা করলো যে 60 ডিগ্রি কি করে হচ্ছে, তো হ্যাঁ। পসিবল ডায়াগোনাল গুলো তুই যদি অ্যাড করিস, তাহলে সেন্টারে 360 ডিগ্রিতে সমান 6টা ভাগে ভাগ হবে। এক্স্যাক্টলি তাই। তারও সুবিধা মানে পিক্টোরিয়াল ভিউ। হ্যাঁ, এক্ষেত্রে দুটো মানে- ডায়াগোনাল টানা আছে আর একটা টানা নেই, আর একটা ওই হ্যাঁ। মাঝ বরাবর টেনে নিলি উপরে, মানে ওভারঅল 6টা আর কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেন্টারে, তো 360 ডিগ্রিটা সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর ওই প্রত্যেকটা ছোট ছোট যে ট্রায়াঙ্গেল গুলো তৈরি হচ্ছে, এগুলো একটা করে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যার ওই হেডের অ্যাঙ্গেল একদমই তাই। 60 ডিগ্রি করে এবং নিচের অ্যাঙ্গেল গুলো অবশ্যই সমান হবে। তো এক্ষেত্রে কিন্তু এগুলো সব ও ইকুইল্যাটারাল বাকিগুলো 30 ডিগ্রি হয়ে যাবে। না না, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি হবে সবগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ একদমই 60-60-60। হ্যাঁ, এটা দিয়ে আইএসআই এর এক বছর কোশ্চেন এসেছিল, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কোশ্চেনটা দিয়েছিল এই আচ্ছা। রেগুলার পলিগন থেকে। ভালো কনসেপ্ট। হুম। তো আমাদের যে ডিফারেন্ট টাইপ স্ট্রাকচার কি কি হতে পারে, এই 3 রকমের ডিফারেন্ট টাইপ হতে পারে। এবং দেখতে পাচ্ছি যে D6 এর যে এফ এর অরবিটটা নিচ্ছি, এফ এর উপর যদি D6 কে অ্যাড করাই, তার মানে দেখতে পাচ্ছি 3টে ডিফারেন্ট টাইপ অরবিট কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে আমাদের এই টোটাল অর্ডারটা কত হলো? D6.F 3। এবার অরবিট স্ট্যাবিলাইজার থিওরেমে আমরা কি পড়েছিলাম না, স্ট্যাবিলাইজার থিওরেমে কি বলেছিলাম, একটা অরবিটের অর্ডার কি হতে পারে, তার মানে তার ইন্ডেক্স অফ G.Gx, তাই তো ছিল? যদি ছোট করে দেখানো হয় তাহলে এখান থেকে দেখাই দিই। হ্যাঁ, একটা অরবিটাল অর্ডার মানে কি, G ইন্ডেক্সেস অফ Gx, ঠিক আছে? এখান থেকে আমরা কি বলতে পারি, স্ট্যাবিলাইজার অর্ডারটা এখান থেকে কি বার করতে পারি, তার মানে Gx এর অর্ডারটা হচ্ছে কি হবে, অর্ডার অফ G বাই G.x এর অর্ডার, মানে অরবিটাল অর্ডার। কারো অসুবিধা আছে এখান থেকে? না ঠিক আছে। ঠিক আছে, এবার মানে ইন্ডেক্সটাই অ্যাকচুয়ালি অর্ডারটা, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ইন্ডেক্সটাই তো অর্ডার হয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, G- না অ্যাকচুয়ালি G.gx মানে কি, ওটাকে সিম্পলিফাই কর। মানে G ইন্ডেক্স উপরে মানে অর্ডার অফ জি বাই জি ডট এক্স। এক্স্যাক্টলি। এবার অর্ডার অফ Gx যেটা তলায় ছিল সেটাকে আমরা লেফট মানে কোনাকুনি গুণ করে উপরে নিয়ে চলে এলাম, হ্যাঁ আর ঠিক আছে ঠিক আছে। অর্ডার অফ G.x টা কি করলাম, আবার ওই অর্ডার অফ G এর তলায় নিয়ে চলে গেলাম, হুম, তাই তো? হুম। এইটা করলে কি হবে না, স্টেবিলাইজার অর্ডারটা বেরিয়ে যাচ্ছে। এখানে আমরা তাই করছি, স্টেবিলাইজার অর্ডার মানে কি, অর্ডার অফ D6 মানে গ্রুপটার অর্ডার বাই অরবিটার অর্ডার। ক্লিয়ার? তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 12/3 ইকুয়াল টু কত, 4। ওকে, এবার 4 অর্ডার, তার মানে স্টেবিলাইজারে আমরা কতগুলো এলিমেন্ট পাবো, 4টে এলিমেন্ট। এবার কি করে, এবার মানে মোট 4টে এলিমেন্ট আছে অ্যাটলিস্ট। তাহলে এবার আমরা দেখি কি, তাই যে বললাম 180 ডিগ্রি রোটেশন, যদি আমরা এটাকে দেখতে পারি যে 60 ডিগ্রি করে ঘোরালে 3টে যদি এরকম আসে 120-তে, তাহলে অবভিয়াসলি 180 ডিগ্রি কি হবে, আবার সে আগের পজিশনটাই চলে আসবে, ঠিক আছে? তার মানে 180 ডিগ্রি যে রোটেশনটা, এটা আমার কোথায় থাকছে, স্টেবিলাইজারে থাকছে, মানে আর কিউটা কোথায় থাকছে, স্টেবিলাইজারে থাকছে। ওকে, আর একটা কমন যদি কিছু বলা যায় সেটা হচ্ছে কি, সিমেট্রিক। যে আমরা যদি ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে নিই, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যদি ঘোরাই, বা হরাইজন্টাল অ্যাক্সিস মানে যেখানে কোনো লাইন ক্রস নেই, মানে আমাদের যে ক্রসটা নিচ্ছি সেটা বাদ দিয়ে তো আরো দুখানা কর্নার রয়েছে যারা কানেক্টেড নয়, তো সেই কানেক্টেড যদি আমরা ওই মানে হরাইজন্টাল যদি লাইন টানি, অ্যাক্সিস ধরি, সেটাকে ধরেও যদি মডেলটাকে আমরা সিমেট্রিক মানে ঘোরাই, তাহলেও কিন্তু স্ট্রাকচারটা প্রিজার্ভ হবে। সো ওটার নাম দিলাম এস, ওই সিমেট্রিকটার নাম দিলাম এস। তাহলে ওই যে সিমেট্রিক এস সেটাও থাকছে স্টেবিলাইজার অফ D6 এ থাকছে। ওকে, তাহলে যদি যেহেতু স্টেবিলাইজার গ্রুপটা একটা সাব গ্রুপ ফর্ম করে, তাহলে অবশ্যই আর কিউ আর এস যদি আলাদা আলাদা থাকে, তাহলে এদের নিশ্চয়ই মাল্টিপ্লিকেশনটাও থাকবে RQ.X। সো আমাদের দেখো 4খানা এলিমেন্ট বেরিয়ে গেল, এক হচ্ছে আইডেন্টিটি, 2 হচ্ছে RQ, 3 হচ্ছে এস,
অ্যান্ড 4 হচ্ছে আর কিউ ডট এস। হ্যাঁ, এবার কোশ্চেন আসতে পারে এটা কি আর কিউ ডট এক্স, এটা কি আর কিউ বা এস এর সাথে এক হয়ে যাবে না? কখনোই হবে না, এটা হচ্ছে D6 এর প্রপার্টি, তা কখনোই এক হবে সেম হবে। ঠিক আছে, একটা রোটেশন আর একটা সিমেট্রিক গুণ করলে কখনোই শুধু রোটেশন বা শুধু সিমেট্রিক এরকম দিতে পারে। ঠিক আছে, মানে হ্যাঁ মানে দুটোর সাথে কোনো মিল নেই। একদম। হ্যাঁ, এটা D6 এর ইয়ে। তো আপাতত স্টেবিলাইজারটা আমরা বার করতে পারলাম। তাহলে তার মানে স্টেবিলাইজার বলতে D6 এর এই এলিমেন্ট গুলো ওই স্ট্রাকচারটাকে প্রিজার্ভ করবে, মানে ওই স্ট্রাকচারটাকে ঘোরালে ফেললে আবার ওইটাই আসবে। তো এবার আমরা যদি এইভাবে বার করতে চাই যে তাহলে এফ ড্যাশ মানে আমরা দেখতে পাচ্ছি যেটা এফ ড্যাশ, এইটা এই এফ ড্যাশকে তাহলে কারা কারা প্রিজার্ভ করবে? তাহলে কি আমরা এবার আবার বসে বসে একই ভাবে অত বড় প্রসিডিউরটা করব? একদমই নয়। তাহলে আমরা কি করব? আমরা না শর্টকাটে কি ক্যালকুলেট করবো। এক্স্যাক্টলি, কেন আমরা অলরেডি দেখেছি যে স্ট্যাবিলাইজার যদি ওই রিলেশন ব্যাপারটা আসে তখন তারা কি করে, কনজুগেট হয়ে যায় না? যে যদি দুটো এলিমেন্ট যদি রিলেটেড হয় তাহলে তাদের স্ট্যাবিলাইজার গুলো কনজুগেট হয়। ঠিক আছে, তো সেই প্রসেসটাকে অ্যাপ্লাই করলে কি হবে, স্ট্যাবিলাইজার অফ D6 অফ এফ ড্যাশ এক্স, তাহলে আমরা কি করবো, এফ ড্যাশ মানে হচ্ছে আর ডট এফ, তার মানে আর দ্বারা কনজুগেট হবে স্ট্যাবিলাইজার অফ D6 অফ এফটাকে। তাহলে জাস্ট আমরা কি করবো, ডান দিকে আর বাঁ দিকে আর ইনভার্স দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করবো, করলে দেখা যাচ্ছে এলিমেন্ট গুলো এরকম দেখাচ্ছে যে ই আর কিউ আর এস আর ইনভার্স আর ফোর আর এস ইনভার্স। এবার আমরা জানি D4 এ ডিএন এর যে স্ট্রাকচার আর এস ইজ ইকুয়াল টু এস আর ইনভার্স, এখানকার প্রত্যেকটা এস আর ইনভার্স গুলো কি হবে, উল্টে গেলে আর এস ফর্ম করবে। তাহলে সেটা করলে কি দেখতে হচ্ছে, ই আর কিউ আর স্কোয়ার এক্স আর হচ্ছে আর 5s। ক্লিয়ার? সিমিলারলি আমরা যদি এফ ড্যাশ কে কারা কারা প্রিজার্ভ করছে দেখতে চাই, এইভাবে আমরা টুকটুক করে বার করে ফেলতে পারবো, নো প্রবলেম। তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু খেটে খেটে আর আলাদা আলাদা ভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি বার করতে হবে না। এবার বোঝা যাচ্ছে যে আমাদের ওই অবজারভেশনটা কতটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের অনেক কাজকে অনেক সুবিধা করে দিচ্ছে। ওকে, আচ্ছা আরো কি কি বার করা যেতে পারে? এবার কারোর মাথায় এটা আসতে পারে যে ঠিক আছে, তা কোন কোন এলিমেন্ট গুলো ওই এফ কে এফ ড্যাশে নিয়ে যাচ্ছে, বা এফ কে এফ ডবল ড্যাশে নিয়ে যাচ্ছে, বা এফ ড্যাশ কে এফ ডবল ড্যাশে নিয়ে যাচ্ছে, এরকম মাথায় আসতে পারে। তো সেটাও যদি আমরা বার করতে চাই। হ্যালো, তুমি একটা জায়গাতে ওটা দেখায় যে ওই গ্রুপটা যেটা পার করছো সেটা K4 এর সাথে আইসোমরফিক। হ্যাঁ, ওই ওটা কি করে এটা কেন? আচ্ছা, এটা কেন হলো? কারণ হচ্ছে এখানে আর কিউ এস আর আর কিউ এস এদের প্রত্যেকেরই অর্ডার হচ্ছে 2। এখানে দেয়ার ইজ, হ্যাঁ দেয়ার ইজ নো এলিমেন্ট, এটা দেয়ার ইজ, ডিসিসটা তো S3 এর মধ্যে, S3 তে তো এইগুলো এটা একটা ইয়ে ছিল তো, থিওরেম ছিল হ্যাঁ S3 এর এই সাবগ্রুপটা K4 অ্যাকচুয়ালি। হ্যাঁ এইটা হচ্ছে যে মানে যে অ্যাকচুয়ালি গ্রুপটা তো মোর দ্যান ওয়ান এলিমেন্ট কনস্ট্যান্ট করছে, যার অর্ডার হচ্ছে 2, তাই জন্য সাইক্লিক হবে না। আর যেহেতু 4 ডিএনএ স্ট্রাকচার যে মানে ডিএন টা যেভাবে জেনারেট করেছো, মানে ডিএন টা যদি আর এস দিয়ে জেনারেট করা হয় সেখানে তো আমরা r⁴ আর s² 1 পড়েছিলাম, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ, তো সেখানে আর কিউটা 2 কি করে আর কি হচ্ছে? অর্ডার 2 হবে না? আরে r⁴ 6 তো 1, হুম, তাহলে r⁴ কিউ কি হবে, ওর অর্ডার কত হবে? হ্যাঁ ঠিক 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 ঠিক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, মানে ওই আইডেন্টিটি ছাড়া প্রত্যেকটা অর্ডার 2 হচ্ছে বলে K4 এর সাথে আইসোমরফিক। ঠিক আছে এক্স্যাক্টলি তাই। ঠিক আছে। ঠিক আছে, থ্রিটা তো ওকে। অ্যাকচুয়ালি আমার মনে হয় আইডেন্টিটি এলিমেন্ট নাকি, মানে আইডেন্টিটি হয়ে যাবে, রোটেশনটা আইডেন্টিটি হয়ে যাবে না R3 করলে? না না, আইডেন্টি r3 তো আইডেন্টি না, r⁴ 6 আইডেন্টিটি, D6 নিশ্চিত। D6 মানে এখানে কিন্তু দা গ্রুপ অফ 12 অর্ডার এলিমেন্ট, অর্ডারটা 12। অর্ডার এলিমেন্ট সেটাই না, অনেক ক্ষেত্রে এই DN আর D12 এই ব্যাপারটা এক একটা বইতে এক রকম করে। আমি ফার্স্ট এটাকে আমি D3 ধরছিলাম, মানে আমি বুঝছিলাম যে তুমি D2। না না, আমাদের এখানে 6টা পয়েন্টের, তো আমাদের এখানে পয়েন্ট কত আছে? 6টা। তো অবভিয়াসলি মানে 12 অর্ডারে ডাইহাইড্রাল গ্রুপটা নিতে হবে। ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা এবার যদি আমাদের একটু ইন্টারেস্ট জাগে যে হ্যাঁ, যে আমরা সেই সমস্ত গ্রুপের এলিমেন্ট গুলো বার করতে চাই যারা কি না এফ কে এফ ড্যাশে নিয়ে যাচ্ছে, তো আমাদের অবজারভেশন কি বলেছিল না, এই এলিমেন্টের সেটটা অ্যাকচুয়ালি একটা লেফট কোসেট হবে। আর সেই লেফট কোসেটটা কি না, এফ যেই এলিমেন্ট দ্বারা রিলেটেড হচ্ছে এফ ড্যাশের সাথে, সেই এলিমেন্টটা কি হবে না স্টেবিলাইজার গ্রুপের সাথে প্রোডাক্ট করে দিতে হবে। সেই লেফট কোসেটটাই হচ্ছে অ্যাকচুয়াল দ্য রিকোয়ার্ড লেফট কোসেট। সো
তো আমার মনে আছে তো অবজারভেশনটা না আরেকবার দেখাবো? বলছে না। আরেকবার দেখো, হ্যাঁ। আরেকবার দেখো। মনে আছে মনে আছে। হ্যাঁ মনে হচ্ছে, আমি তাও আরেকবার দেখে দিচ্ছি। স্ক্রিনটা না হেভি বাজে কাজ করছে, অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে এই যে বলেছিলাম এক্স যদি ওয়াই এর সাথে রিলেটেড হয় আর যদি জি জিরো দ্বারা রিলেটেড হয়, ঠিক আছে, তাহলে যে লেফট কোসেটটা উই শো বলে লেখা আছে, এই যে সেই সব জি গুলো যারা এক্স কে ওয়াই তে নিয়ে যাচ্ছে, সেই সেটটা অ্যাকচুয়ালি কি, জি জিরো ডট স্ট্যাবিলাইজার অফ এক্স, এই সেটটা। ক্লিয়ার? তাহলে ওখানেও আমরা তাহলে কিভাবে বার করতে পারবো? এইভাবে বার করতে পারি। তাহলে সেই সমস্ত জি বিলংস টু ডি সিক্স যারা এফ কে এফ ড্যাশে নিয়ে যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কি হবে? তাহলে আর ডট স্ট্যাবিলাইজার অফ এফ হবে, ঠিক আছে। তাহলে সেই আর ডট স্ট্যাবিলাইজার অফ এফ ইজ ইকুয়াল টু কি হবে, জাস্ট যে স্ট্যাবিলাইজার গ্রুপটা দিলাম তাকে আর দিয়ে গুণ করে দাও, মানে আর আর ফোর আর এস আর ফোর এস, বোঝা গেছে? ঠিক ঠিক ঠিক। এবং এইভাবে এবং এই সিমিলার প্রসেসে তো বাকিরাও চাইলে বাকি এলিমেন্ট মানে গ্রুপের ক্যারেক্টারাইজেশন, মানে তুমি ফুল প্রুফ ক্যারেক্টারাইজ করে নিতে হবে যে কার এলিমেন্ট কার ঘাড়ে যাচ্ছে, কে কাকে নিয়ে যাচ্ছে কোথায়, কে কাকে কোথায় সেন্ড করছে, কে কাকে নিয়ে যাচ্ছে, কে কাকে ফিক্স করছে, সব ধরে 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 বেরিয়ে যাবে। এবং একদমই সেটা কোনো খাটনির প্রসেস নয়, মানে একদম সিম্পলি অবজারভেশন গুলো থেকে ইউজ করে আমরা ইউজ করে বার করতে পারবো। So this is the importance of those two observations, and this is an also a cute example, obviously. Now, আমরা আগের দিন বলছিলাম যে আমরা যে কোনো গ্রুপ নিলে, কেলেস থিওরেমে বলা হয়েছিল যে কোনো গ্রুপ নিলে তারা একটা সিমেট্রিক গ্রুপের মধ্যে ঢুকে যাবে, এবং এটাও বলা হয়েছে যে যদি গ্রুপটা অর্ডার ফাইনাইট হয়, এন অর্ডার হয়, তাহলে সেটা এস এন এর সাব গ্রুপ হবেই। এটা কোশ্চেন। তো আগের দিন এটাও কোশ্চেন উঠেছিল যে আমরা এসএন এর মধ্যে সাব গ্রুপ হবে, মানে এসএন এর থেকে ছোট কারোর মধ্যে কি সাব গ্রুপ হতে পারে না? তো আমরা কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম, যেরকম হচ্ছে ডিএন। ডিএনটাকে যদি আমরা ডিএন নিই, ডিএন এর অর্ডার হচ্ছে 2n, তাহলে কেলেস থিওরেম বলছে যে ডিএনটা সাব গ্রুপ অফ এস অফ 2n হবে। কিন্তু আমরা কিন্তু এটাও জানি ডিএনটা এসএন এর সাব গ্রুপ, তার মানে এস অফ 2n এর থেকে ছোট একটা সাব গ্রুপ পাচ্ছি এসএন, তার মধ্যে ডিএনটা ঢুকে যাচ্ছে, তার মানে সেটারও একটা পসিবিলিটি রয়েছে। আবার এখন যে এক্সাম্পলটা আমরা দেখাবো সেখানে দেখা যাবে এটা যে কিউ8 হচ্ছে এমন একটা গ্রুপ যেটা 8 অর্ডার, সেটা কখনোই S8 এর থেকে ছোট, মানে S7 বা S6 বা S5 এগুলো কোনোটারই সাব গ্রুপ হবে না। মানে কিউ8 এর জন্য আমাকে S8 চুজ করতে হবে, এটা হচ্ছে বক্তব্য। তো কিভাবে দেখা যাক? Use left regular representation of Q8 to prove that element of S8 which generates a subgroup S8 isomorphic Q8. তা আমরা প্রথমত এটা দেখাবো যে Q8 এ মানে S8 এর মধ্যে কিছু এলিমেন্ট বার করবো, জেনারেটিং এলিমেন্ট, যেটা যেই জেনারেটর গুলো মানে Q8 এর একটা যে জেনারেটর দ্বারা যে সাবগ্রুপটা পাবো S8 এর মধ্যে, যেটা আইসোমরফিক টু Q8 হবে, আমরা দেখাবো। তাহলে অ্যাকচুয়ালি এসএট এর মধ্যে ঠিক কোন কোন এলিমেন্ট গুলো দ্বারা জেনারেট করলে সেটা একটা কিউ8 ফর্ম করবে, সেটা বার করাবো না। মানে S8 এর মধ্যে কিউ8 অ্যাকচুয়ালি কোথায় আছে লুকিয়ে। তো আমরা যেহেতু জানি যে আচ্ছা এখানে দেখি কিউ8 মানে হচ্ছে +-1 +-i +-j আর +-ij। আমরা এখানে কে নিইনি, কে অ্যাকচুয়ালি তো এটা তো কেউ ইউজ করা যেতে পারে, বা ওটাকে অ্যাকচুয়ালি তো i ইন্টু j ইজ ইকুয়াল টু কে লেখা হয়, তাই আমরা এখানে i জেটাকেই নিচ্ছি, কে আলাদাভাবে নোটেশন করিনি। ওকে, তো এখানে কিউ8 হচ্ছে +-1 +-i +-j আর হচ্ছে +-ij, যেখানে i² j² ইজ ইকুয়াল টু -1 এন্ড ij ইজ ইকুয়াল টু -ji। এটা হচ্ছে আমাদের রিলেশনটা। ওকে, নাও রিলেবেলিং। আমরা রিলেবেল করতে চাইছি কি অফ কিউ8 কে। কিভাবে রিলেবেল করছি এলিমেন্ট গুলোকে? প্রথম 1টাকে 1 রাখলাম, -1টার নাম দিলাম 2, i এর নাম দিলাম 3, -i এর নাম দিলাম 4, j এর নাম দিলাম 5, -j 6, ij ইজ ইকুয়াল টু 7,
মাইনাস আই যেটার নাম দিলাম 8। ঠিক আছে, এই রিলেবেল করার পর কি দেখা যাচ্ছে না কেলেস থিওরেম তাহলে কি বলছে না আমরা একটা হোমোমরফিজম পাবো, বা যেটা এখানে কিউ8 টা সাম সাবগ্রুপ মানে এস8 এর সাম সাবগ্রুপের সাথে আইসোমরফিক হবে। আর আইসোমরফিক মানে কি, তো সাপোজ আমরা ধরে নিলাম যে এইচ এর সাথে আইসোমরফিক হবে। এবার যদি এইচ এর সাথে আইসোমরফিক হয় তার মানে কি এইচ এর জেনারেটর কারা হবে, কিউ8 এর যে জেনারেটর আছে তাদের যে ম্যাপিং মানে আফটার ম্যাপিং যে এলিমেন্ট গুলো পাওয়া যাবে সেই জেনারেটর আফটার ম্যাপিং এলিমেন্ট গুলো তারাই এইচ কে জেনারেট করবে, তাই হওয়া উচিত, অবশ্যই তাই তো? Property তাহলে আছে। হ্যাঁ, যেহেতু আইসোমরফিজম থেকে আমরা বলতে পারছি, ঠিক আছে, তাহলে এইখানে লিখেছে জন্য যে সিন্স আইজে ইজ generating set of Q8, so then the image under homomorphism সিগমা আর সিগমা যে দুটো পারমুটেশন পাবো তারা জেনারেট করবে কাকে, এইচ কে। তাহলে আমাদের ওই সিগমা আই আর সিগমা যেটা বার করবো, কিভাবে বার করব আগের দিনে আমরা কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম যে কিভাবে পারমুটেশন গুলো বার করা যাচ্ছে, সেইভাবে ঠিক বার করব না আরেকবার দেখা যাক। তো সো উই ক্যালকুলেট সিগমা আই সিগমা জে ইন এস8। কিভাবে, সিগমা আইটা 1 কে কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমরা প্রথমে দেখবো। 1 মানে আমরা যে ডিলেভেলিং করেছি 1 2 3 সেই 1 2 3। তাহলে সিগমা আই অফ 1 মানে কি আই ডট আই অ্যাকশন অফ 1 দ্যাট ইজ দ্য আই ইজ ইকুয়াল টু আই মানে কোন এলিমেন্টটা একবার যদি দেখি আই মানে 3 নম্বর এলিমেন্টটা, তার মানে আমরা এখানে লিখলাম 3। ওকে, তার মানে 1 গোস টু 3। সিমিলারলি সিগমা আই অফ 2 তাহলে কি হিসেবে হবে আই ডট 2। I dot 2 means হচ্ছে I dot minus 1 since 2 is equal to minus 1 and is goes to minus I. Minus I means 4. Minus I means 4. So this process will be continue. Then sigma I3 is equal to 2, sigma I4 is equal to 1 and hence the others. So এটা করলে দেখা যাচ্ছে যে আইটা হচ্ছে সিগমা আইতে যাচ্ছে একটা পারমুটেশন দিচ্ছে, সেই পারমুটেশনটা কি হচ্ছে না দেখা যাবে 1 3 তে যাচ্ছে, 3 2 এ যাচ্ছে, 2 4 এ যাচ্ছে, 4 1 এ। এটা একটা সাইকেল। আর একটা সাইকেল হচ্ছে 5 7 এ যাচ্ছে, 7 6 এ যাচ্ছে, 6 8 এ যাচ্ছে, 8 5 এ যাচ্ছে। তো এই দুটো সাইকেলের প্রোডাক্ট সেটা হচ্ছে সিগমা আই। তাহলে এস8 এর এই মেম্বারটা আর একটা এটা হচ্ছে আই এর মানে আই জেনারেটরের করসপন্ডিং এলিমেন্ট ইন এস8। তো সিমিলারলি যে জেনারেটর রয়েছে তার করসপন্ডিং একটা এস8 এর মেম্বার পাচ্ছি, সেটার নাম হচ্ছে সিগমা জে, এবং সেটা দেখতে হবে কিরকম ওই একই ভাবে মানে আগের গুলোর মতো যদি এরকম ক্যালকুলেশন করতে থাকি দেখা যাবে 1 5 2 6 আর হচ্ছে 3 8 4 7 এই দুটো সাইকেলের প্রোডাক্ট। তার মানে এইচ ইজ ইকুয়াল টু কি বেরালো না সিগমা আই কমা সিগমা জের জেনারেটিং সেট অ্যান্ড দ্যাটস ইকুয়াল টু 1 2 3 4 5 7 6 8 কমা 1 5 2 6 3 8 4 7 মানে ওই দুটো cycle composition প্রোডাক্ট আকারে যাচ্ছে। So this is the actual required subgroup of S8 which is isomorphic to Q8. তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে Q8 টা S8 এর একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক হচ্ছে, এটা কেলেস থিওরেম থেকে বলা যেত। এবার আমরা এখানে দেখালাম যে অ্যাকচুয়াল সেই সাবগ্রুপটা কি সেটা আমরা খুঁজে বার করলাম। ঠিক আছে, এবার ওই প্রশ্নটা আসি যেটা আমাদের কোশ্চেন ছিল যে Q8 টা কি S8 এর থেকে অন্য কোনো ছোট এসএন এর কি কোনো সাবগ্রুপের সাথে আইসোমরফিক হতে পারে না? অ্যান্সার ইজ নো, কখনোই পারে না। কি করে পারে না এটা আমরা সেটা দেখবো কি না, সো দ্যাট Q8 is not isomorphic to any subgroup of Sn for all n is equal to 1 to 7. So suppose we will prove that by contradiction. So suppose n less than equal to 7 and Q is isomorphic to some subgroup H, subgroup of Sn. তো এটা যেহেতু একটা আইসোমরফিক করছে, সো এটা তার মানে একটা হোমোমরফিজম পাচ্ছি আমরা, এবং সেই হোমোমরফিজম করসপন্ডিং আমরা একটা গ্রুপ অ্যাকশনও পাই। সো আমরা এখানে Q8 বারবার না লিখে আমরা এটাকে নোটেশন দিচ্ছি জি ইজ ইকুয়াল টু Q8 সুবিধার জন্য। সো দেয়ার এক্সিস্ট এ নন এমটি সেট এক্স, আমরা তাহলে একটা ওই এন অর্ডারের একটা অবশ্যই একটা সাবসেট পাবো যার উপর ওই Q8 টাকে অ্যাক্ট করালে তার হোমোমরফিজম ইকারে ওইটা পাবো, তাই হওয়া উচিত। Okay, so there exists a non-empty set X such that X be a Q8 set মানে G set and order of X equal to n. তবেই না আমরা বলতে পারবো যে হ্যাঁ যে Q8 টা সেই হোমোমরফিজম রিপ্রেজেন্টেশন থেকে যে S8 এর মানে S of n এর একটা সাব গ্রুপের সাথে আইসোমরফিক হবে।
সো নাও ফর অল এক্স, এবার আমরা তার মানে এক্স ইকুয়াল টু যে কোনো একটা এক্স এর এলিমেন্ট নিলাম, ক্যাপিটাল এক্স এর, সেই এক্স এর জন্য স্ট্যাবিলাইজার গ্রুপটা কি হবে না, অলওয়েজ গ্রেটার দেন 2 হবে। কেন গ্রেটার দেন 2 হবে? কারণ হচ্ছে জি ডট জি এক্স, এই যে জি ডট জি এক্স, এই যে ইন্ডেক্সের সেটটা, এটার অর্ডার কি হবে, 7 থেকে ছোটই হবে। কেন? অবভিয়াসলি 7 থেকে ছোট হওয়া উচিত। ঠিক আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার অরবিটের অর্ডারে, জি ডট জি এক্স মানে হচ্ছে অরবিটের অর্ডার, মানে এবং অরবিটের অর্ডার কি হবে, অর্ডার অফ এক্স এর থেকে ছোট, তার মানে 7 থেকে ছোট। এবং সেখান থেকে বলতে পারি অর্ডার অফ জি বাই অর্ডার অফ জি এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 7, এবং তার মানে এখান থেকে বলতে পারি অর্ডার অফ জি এক্স ইকুয়াল টু কি হবে, অর্ডার অফ জি তো 8, তাহলে 8/7 এর থেকে বড়, 8/7 এর থেকে বড় মানে 1 এর থেকে স্ট্রিক্টলি বড়, 1 এর থেকে স্ট্রিক্টলি বড় মানে সেটা 2 বা 2 এর থেকে বড় হবে, যেহেতু ইন্টিজার নাম্বার দেয় একটা কোনো গ্রুপের অর্ডার। সো এখানে প্রত্যেকটা স্ট্যাবিলাইজার গ্রুপে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য স্ট্যাবিলাইজার গ্রুপগুলো কি হচ্ছে না, 2 এর থেকে বেশি হচ্ছে। তাহলে এবার বক্তব্য হচ্ছে এটা যে অলসো জি এক্সটা তো একটা গ্রুপ, সাব গ্রুপ অফ জি, তার মানে সেখানে 2 এর থেকে বেশি অর্ডার হলে একটা তো আইডেন্টিটি এলিমেন্ট থাকবেই, তাহলে আরেকটা এলিমেন্ট কি হতে পারে, আরেকটা এলিমেন্টের নাম দিলাম এ সাপোজ। তা আমাদের উদ্দেশ্য হবে যে ওর মধ্যে -1টা আছে, তা আমরা যে কোনো নন আইডেন্টিটি এলিমেন্টটা নিলাম এ, তা আমরা দেখাবো যে সেটা যদি -1 না হয় তাহলেও আটটা -1 পাবো। সেটা যদি সেটা -1 হয়ে যায় তাহলে তো কোনো প্রবলেম নেই, আর যদি -1 না হয় তাহলে দেখাচ্ছি ইফ এ বিলংস টু এ নট ইকুয়াল টু -1, দেন অবভিয়াসলি এ স্কোয়ারটাও একটা এলিমেন্ট হবে, সেটাও জিএক্স এর এলিমেন্ট হওয়া উচিত, এবং এ স্কোয়ার ইকুয়াল টু অবশ্যই -1 হতেই হবে। কারণ হচ্ছে Q8 এর মধ্যে +-1 বাদে প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ারের অর্ডার হচ্ছে -1। তো যেহেতু এটাকে আমরা -1 ধরেই নিই এবং 1ও নয়, তাহলে অবভিয়াসলি স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 হবে। আর যেহেতু স্কোয়ারটা বিলংস টু জিএক্স, সো -1 বিলংস টু জিএক্স। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে জিএক্স এর মধ্যে +-1 দুটোই বর্তমান, এবং ফর অল এক্স এবং সমস্ত এক্স এর জন্য এটা ট্রু। তার মানে কি যে -1টা সমস্ত এক্স কে ফিক্স করছে, -1টা জিএক্স এর মধ্যে থাকা স্টেবিলাইজার অফ এক্স থাকার মানে কি এক্স কে ফিক্স করছে। তো এটা সমস্ত এক্স এর জন্য ট্রু, তার মানে সমস্ত এক্স এর জন্য -1টা কি করছে না, এক্স কে ফিক্স করছে। আর -1 সমস্ত এক্স কে ফিক্স করছে কথাটা মানে কি না, -1টা কার্নেলে রয়েছে। তাহলে কার্নেলে থাকার মানে কি যে কার্নেলটা আমার নন ট্রিভিয়াল হয়ে গেল, আর যেই নন ট্রিভিয়াল হয়ে গেল তার মানে কি অবশ্যই আইসোমরফিক নয়, আমরা এখান থেকে বলতে পারি। ক্লিয়ার? না এই প্রমাণটা আরেকবার বলুন না, মানে ব্যাপারটা আরেকবার বলুন না। আবার বলছি, সাপোজ আমরা ধরলাম যে n ≤ একটা 7, এবং তার জন্য কি না একটা সাবগ্রুপ পাচ্ছি Sn এর H, ঠিক আছে, তাহলে Q8টা কি হবে না SH এর সাথে আইসোমরফিক, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার কন্ট্রাডিকশনটা আমাদের উদ্দেশ্যটা কি, যেহেতু আইসোমরফিক বলছি তাহলে আমাদের কার্নেলটা কি হওয়া উচিত, অবশ্যই নন ট্রিভিয়াল, এই সরি ট্রিভিয়াল হওয়া উচিত। ঠিক আছে, তো আমরা কন্ট্রাডিকশন লাস্টে দেখাবো এটাই যে আমাদের কার্নেলটা ট্রিভিয়াল হচ্ছে না, ওর মধ্যে আইডেন্টিটি ছাড়াও আলাদা এলিমেন্ট থাকছে, সেই এলিমেন্টটা কি না -1টা অবশ্যই থাকবে, সেটাই দেখানোর উদ্দেশ্য লাস্ট অব্দি। সেটা কিভাবে এগেছি না, যেহেতু Q8টা মানে S7 বা তার থেকে ছোট একটা সিমেট্রিক গ্রুপের থেকে হচ্ছে, মানে আইসোমরফিক হচ্ছে ব্যাপারটা, তো আমরা একটা এক্স পাবো যার অর্ডার হবে n, এবং Q8টা কি করবে, এক্স এর উপর অ্যাক্ট করবে। ঠিক আছে, এবং সেটার জন্য হলে তাহলে আমরা কি পাচ্ছি না, এবার বার করবো যে প্রত্যেকটা এক্স এর জন্য, ওই এক্স এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা দেখাবো যে স্ট্যাবিলাইজার গ্রুপের অর্ডারটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হচ্ছে। ঠিক আছে, সেটা কিভাবে 2 হচ্ছে না, ওই যে জি ডট জি এক্স মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি অরবিটার অর্ডার, মানে রিপ্রেজেন্টেড বাই স্মল এক্স। ঠিক আছে, সেই অরবিটার অর্ডার আবার কি অর্ডার অফ এক্স এর থেকে ছোট হবে। ঠিক আছে, কেন আলটিমেট একটা অরবিট তো অবশ্যই একটা এক্স এর সাবসেট, তার অর্ডার থেকে ছোট হবে। এখানে এক্স এর অর্ডার আমরা কি ধরেছি n মানে কি, মানে ম্যাক্সিমাম 7 হতে পারে, তার মানে অরবিটার অর্ডার কি হতে পারে ম্যাক্সিমাম 7, মানে অবশ্যই 7 এর থেকে ছোট হবে প্রত্যেকটা অরবিটার অর্ডার। ক্লিয়ার? তাহলে অর্ডার অফ জি বাই অর্ডার অফ জিএক্স এটা কি হলো না 7 এর থেকে ছোট। এবার আমরা যদি সিম্পল ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি যে ওই অর্ডার অফ জিএক্সটা কি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 8/7, আর 8/7 মানে কি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1।
ঠিক আছে। এবার যেহেতু গ্রুপের অর্ডার ইন্টিজারে দেয়, মানে পজিটিভ ইন্টিজারে দেয়, সো অবশ্যই এর অর্ডারগুলো কি হবে, 2 বা তার থেকে বেশি হবে। ঠিক আছে, এবার আমরা দেখাচ্ছি হ্যাঁ, অবশ্যই। যেহেতু অর্ডারটা বলে দিলাম 2, তার মানে ওতে একটা নন আইডেন্টিটি এলিমেন্ট অবশ্যই আছে, তো সেটার নাম দিলাম এ। তাহলে সেই এলিমেন্টটা যদি -1 হয়, সো দেন ইটস ওকে। আর যদি -1 না হয়, তাহলে আমরা দেখাচ্ছি যে এ স্কোয়ার মানে কি, যদি Q8 এর যে কোনো এলিমেন্ট যেটা +-1 নয়, তার স্কোয়ার করলে -1ই হয়। এটা হচ্ছে Q8 এর প্রপার্টি। ঠিক আছে, তাহলে এ যদি -1 না হয়, তাহলে তার স্কোয়ার করলে কি হবে, -1 পাবো, এবং সেটা থাকছে কোথায়, GX তে থাকছে। তার মানে যে কোনো উপায়, তার মানে হচ্ছে কি -1টা আমার প্রত্যেকটা স্টেবিলাইজার সেটে থেকে যাচ্ছে। আর প্রত্যেকটা স্টেবিলাইজার সেটে থাকার মানে কি, কার্নেলে থাকবে, কারণ কার্নেল ইজ ইকুয়াল টু ইন্টারসেকশন অফ অল স্টেবিলাইজার সেট। হ্যাঁ, অবশ্যই। এটাও আমরা বলেছিলাম, সেই প্রপার্টি থেকেও বলা যায় যে -1টা কার্নেলে থাকছে। আর কার্নেলে থাকার কথার মানেই হচ্ছে যে তোমার কার্নেলটা ট্রিভিয়াল আর হলো না, নন ট্রিভিয়াল হয়ে গেল। দিস ব্রেক্স দ্য কন্ডিশন অফ আইসোমরফিজম। সো Q8 কখনোই H এর সাথে আইসোমরফিক হতে পারে না। ক্লিয়ার? সুন্দর সুন্দর, ঠিক আছে। দারুণ। দারুণ, এটা দামের ফুটের এক্সারসাইজ আছে না, প্রবলেমটা একদম একদম দারুণ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এতক্ষণ যা যা সুন্দর জিনিস দেখলাম, তার থেকেও একটা সুন্দর জিনিস এবার আসতে চলেছে। এবার আরো দুটো সুন্দর জিনিস আসবে। সেটা কি, একটা খুব কিউট, আমরা এক্সাম্পল, আমরা অ্যাপ্লিকেশন আগে পড়েছি না, অর্ডার অফ এইচ কে ইজ ইকুয়াল টু অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে বাই এইচ ইন্টারসেকশন কে। যদিও এর প্রুফটা আমরা সচরাচর কেউ করি না, ঠিক আছে, নর্মালি, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এই গ্রুপ অ্যাকশন থেকে যদি কেউ করে এই অর্ডার, মানে এই প্রুফটা, সেটা এতটাই ইজি হবে যে নর্মাল প্রুফগুলো আর করতে ইচ্ছে হবে না। কিভাবে দেখা যাক। লেট এইচ ক্রস কে অ্যাক্ট অন দ্য সেট এইচ কে বাই এইচ ক্রস কে একটা গ্রুপ নিচ্ছি, ঠিক আছে, সেটাকে অ্যাক্ট করাচ্ছি কিসের উপর, না এইচ কে গ্রুপের উপর। আমরা এইচ কে সেটের উপর, এইচ কে তো গ্রুপ হবে কোনো মানে নেই, এইচ কে একটা সেট হতে পারে, তো এইচ কে এর উপর আমরা অ্যাক্ট করাচ্ছি। কিভাবে অ্যাক্ট করাচ্ছি, এইচ কমা কে ডট এক্স ইকুয়াল টু এইচ এক্স কে ইনভার্স ফর অল এইচ ড্যাশ ড্যাশ ড্যাশ, এবং প্রত্যেকটা এলিমেন্ট যেখানে যেখানে থাকার কথা সেখানে রয়েছে। তো এইটা একটা গ্রুপ অ্যাকশন ফর্ম করে। হ্যাঁ, এবার একটা গ্রুপ অ্যাকশন ফর্ম করছে কিভাবে, সেটা নিজেরা একটু সিম্পল ক্যালকুলেট। আরেকবার বলো এখানটা গ্রুপ ফর্ম করা তো। হ্যাঁ, এটা একবার বলো, বুঝতে পারলাম না। আমি গ্রুপ অ্যাকশনটা এইভাবে, এইচ ক্রস কে এইচ ক্রস কেটা হচ্ছে একটা গ্রুপ নিলাম, এটা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট অফ টু গ্রুপস, ঠিক আছে, সেই হিসাবে আমরা গ্রুপটা নিলাম। আর এইচ ডট কে, এই যে এটা একটা সেট, মানে এইচ কে কিন্তু সবসময় গ্রুপ হয় না। কখন গ্রুপ হয়, যখন এইচ না থেকে এইচ কে একটা নর্মাল হতো অ্যাটলিস্ট, ঠিক আছে, আর একটা সাব গ্রুপ হলো, তাহলে তাদের প্রোডাক্টটা নর্মাল মানে গ্রুপ হয়। তো অলওয়েজ তো হয় না, তো আমরা এটাকে সেট হিসাবেই ধরছি। আমরা তো, হ্যাঁ, এইচ কে ইকুয়াল টু কে এইচ হলে, এইচ কে ইকুয়াল টু কে এইচ হলে, হ্যাঁ তখন তো সাব গ্রুপ হয় এইচ কে টা। হ্যাঁ সেটাও হয়, কিন্তু আমাদের তো সাব গ্রুপ বা গ্রুপ তো কোনো দরকার নেই, আমাকে গ্রুপ অ্যাকশন দেখানোর জন্য জাস্ট একটা সেট দরকার। তো আমরা এইচ কে নিলাম, ঠিক আছে, মানে আমার কোনো যায় আসে না সেটা গ্রুপ হলো, সাব গ্রুপ হলো, কি হলো, আমার কোনো মাথা আসে না, ঠিক আছে। তা আমরা এইচ ক্রস কে কে কি করবো, অ্যাক্ট করাবো কার উপর, এইচ কে এর উপর। কিভাবে অ্যাক্ট করাচ্ছি, এইচ ক্রস কে একটা এলিমেন্ট নিলাম এইচ কমা কে ডট এক্স, একটা এলিমেন্ট নিলাম এইচ কে, একটা কি করে করা হলো, এইচ ইন্টু এক্স ইন্টু কে ইনভার্স, ঠিক আছে। লেফটটাকে ডিরেক্ট মাল্টিপ্লাই করলাম, আর রাইট সাইডের এলিমেন্টটাকে ইনভার্স করে মাল্টিপ্লাই করলাম রাইট সাইডে। তাহলে এটা দেখা যাবে যে এটা একটা গ্রুপ অ্যাকশন ফর্ম করছে, তো এটা ম্যানুয়ালি চেক করা যেতে পারে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা যে এই অ্যাকশনটা একটা ট্রানজিটিভ অ্যাকশন হবে। কেন ট্রানজিটিভ অ্যাকশন হবে, বিকজ ই ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, ই ডট ই, এটা অবশ্যই এইচ কে তে রয়েছে, কারণ এইচ এও সাব গ্রুপ ই আছে, কে তো সাব গ্রুপ একটা, ওতেও ই আছে, তো ইটা হচ্ছে এইচ ইন্টু কে তে রয়েছে। এবং যে কোনো একটা এইচ কে এলিমেন্ট যদি নিই আমরা এইচ কে থেকে, সেটা দেখবো যে ই এর সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড হচ্ছে দেখাবো, না এইচ কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইচ কমা কে ইনভার্স ডট ই, মানে এইচ কে ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি লেখা যেতেই পারে যে এইচ কমা কে ইনভার্স ডট ই। এটা মানে কি অ্যাকচুয়ালি,
ইটা মাঝখানে থাকবে, এইচটা লেফট সাইডে চলে আসবে, আর কে ইনভার্সটা তার ইনভার্স করে ডান সাইডে চলে আসবে। তার মানে কি হয়ে যাবে, এইচ ডট ই ডট কে, তাই তো গ্রুপ অ্যাকশনের ডেফিনেশনটা থেকে, যেটা আমরা গ্রুপ অ্যাকশন কনস্ট্রাক্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা এইচ কে ই এর সাথে রিলেটেড, তার মানে অবভিয়াসলি এটা ট্রানজিটিভ রিলেশন। খুব সুন্দর কথা। যদি এটাই হয় তাহলে আমরা কি বলতে পারি, অর্ডার অফ এইচ কে, অর্ডার অফ এইচ কেটা কি হবে, অর্ডার অফ এইচ ক্রস কে বাই স্ট্যাবিলাইজার অফ ই। কারণ হচ্ছে অর্ডার অফ এইচ কে অ্যাকচুয়ালি কি, যেহেতু ট্রানজিটিভ বললাম, ট্রানজিটিভ মানে কি, এইচ কে যা অর্ডার হবে আর ই যে অরবিটটা, ই দ্বারা যে অরবিটটা পাবো তার অর্ডারটা সেম হবে, এখানে একটাই অরবিট আছে। ক্লিয়ার? তাহলে ই এর অর্ডার, ই অরবিটের অর্ডারটা কি হবে না, ওই অর্ডার অফ জি বাই জি এক্স। তাহলে অর্ডার অফ, এখানে জি বলতে এইচ ক্রস কে তার অর্ডার, নিচে জি এক্স বলতে স্ট্যাবিলাইজার অফ আইডেন্টিটি এলিমেন্টটা। ঠিক আছে? আচ্ছা, উপরে অর্ডার অফ এইচ কে অর্ডার কিভাবে পাচ্ছি, অর্ডার অফ এইচ ডট অর্ডার অফ কে মানে প্রোডাক্ট, আর নিচে স্ট্যাবিলাইজারটা কি, স্ট্যাবিলাইজার মানে হচ্ছে সেই সমস্ত এইচ কে গুলো যারা এইচ কে ডট ই ইজ ইকুয়াল টু ই। তার মানে এবার আমরা খালি ওই স্ট্যাবিলাইজারের অর্ডারটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। স্ট্যাবিলাইজার অর্ডারটা তার মানে আমরা ক্যালকুলেট করে দেখছি কি না, এইচ কমা কে সেই সব যারা এইচ কে ইতে নিয়ে যাচ্ছে, এর মানেই হচ্ছে এইচ ডট ই ডট কে ইনভার্স ইজ ইকুয়াল টু ই, তার মানে এইচ ইজ ইকুয়াল টু কে, মানে সেই সমস্ত এইচ কে গুলো যাদের এইচ ইজ ইকুয়াল টু কে। আর এইচ ইজ ইকুয়াল টু কে হয়ে যাওয়া মানে কি, সেই সমস্ত পেয়ার গুলো যারা এইচেও রয়েছে যারা কে তেও রয়েছে, যারা ইন্টারসেকশনে থাকছে তারাই। না এইচ ইজ ইকুয়াল টু কে হয়ে গেলে কি হয়ে যাবে না, এইচ ইজ ইকুয়াল টু কে ইজ বিলংস টু বোথ এইচ ইন্টারসেকশন কে। ঠিক আছে? সেই সমস্ত এইচ গুলোকে নেওয়া হচ্ছে, তার মানে আলটিমেট কি, আইসোমরফিক টু এইচ ইন্টারসেকশন কে, স্ট্যাবিলাইজারটা আইসোমরফিক টু এইচ ইন্টারসেকশন কে। এবং যেহেতু স্ট্যাবিলাইজারটা আইসোমরফিক টু এইচ ইন্টারসেকশন কে, তো তাহলে অর্ডারটাও সেম হবে। অর্ডারটা সেম হওয়া মানে অর্ডার অফ এইচ কে, তার মানে কি দাঁড়ালো, অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে। এক পাতার মধ্যে শেষ। বোঝা গেল কি গেল না? বাহ, হ্যাঁ এটা বেশ ভালো। আর একবার ওই ট্রানজিটিভের জায়গাটা একবার যাও। হ্যাঁ, ট্রানজিটিভটাই হচ্ছে মেন এখানে বোঝার মতো জায়গা, যে এত সুন্দরভাবে ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। দেখো, ইটা তো এইচ কে একটা এলিমেন্ট, এটা তো কোনো ডাউট নেই। না ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি দেখাবো, ট্রানজিটিভ দেখানো মানে যে কোনো একটা এলিমেন্ট নেবো, সেটা ই এর সাথে রিলেটেড দেখাবো। সেটা কিভাবে রিলেটেড না, এইচ কে একটা যে কোনো এলিমেন্ট নিলাম, রিলেটেড মানে আমাকে এইচ ক্রস কে এর একটা এলিমেন্ট খুঁজে বার করতে হবে। সেটা কি করে বার করবো, হ্যাঁ। এইচ কে মানে কি, এইচ ডট ই ডট কে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝতে পারলাম। এইচ কে মানে এইচ ডট ই ডট কে। হুম হুম। আর হ্যাঁ তখন আমি কে এর পরিবর্তে কে ইনভার্স নিয়ে নিলে আমার কাজ শেষ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এক্স্যাক্টলি। সো বাহ, ট্রানজিটিভ। বেশ ভালো হলো। হ্যাঁ, দারুণ দারুণ। দারুণ না? কিন্তু এর যে নর্মাল প্রুফটা গ্রুপ অ্যাকশনের এতটা সোজা না। ডিফাইন, হ্যাঁ নর্মাল প্রুফটা অনেকটা কিরকম ভয় করে টাইপের। কোনটা? এই তুমি যেটা এইচ কে অর্ডারের যে প্রুফটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাউন্টিং প্রিন্সিপাল দিয়ে সেই হাস্টেনে করা আছে। হাস্টেনের বইতে দেখা যাবে যে এই কাউন্টিং প্রিন্সিপাল দিয়ে অর্ডার অফ এইচ কে বার করা হয়েছে। ঠিক আছে? এখানে একটু হয়ে যাবে বলে ব্যবস্থা আছে, যাই হোক একটু ধরে ধরে করতে হবে। ওই কাউন্টিং প্রিন্সিপালের জায়গাটা তোমার পড়া আছে ভালো করে? না, আমার সেই অর্থে পড়া নেই, হাস্টেনের বইটা অ্যাটলিস্ট সেই অর্থে পড়া নেই। ওইটা পড়তে গেলে একটু ভালো মতো ভাবে অবজার্ভ করতাম। ফার্স্ট দিন যে এখনো পড়িনি, এই হচ্ছে কথা। ওইটা একদিন হ্যাঁ, সেটা একদিন পড়া যেতে পারে। বইয়ের হচ্ছে minimum কিছু অ্যাজাম্পশন দিয়ে প্রমাণগুলো আর কি। অস্টিনের ওটা বইয়ের একটা ওটা হ্যাঁ হ্যাঁ, feature। ওটাও জানা দরকার, ওটাও জানা দরকার। একদমই, ওটাও অবশ্যই জানা দরকার, এটা ঠিক, ওটা একটা আলাদা ভিউ। তো এটা অ্যাকচুয়ালি গ্রুপ অ্যাকশন থেকে জাস্ট করা হচ্ছে, যে গ্রুপ অ্যাকশন যেহেতু পড়ছি। আচ্ছা, এবার আমার কিছু কোর্স, অন্য হ্যাঁ তোমাকে ওটাই করতে হবে। হুম, শোনা যাচ্ছে না যে কি হচ্ছে? হ্যাঁ আমি বলছি Hello? বলছি দাঁড়াও। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে, বলো বলো। হুম, হ্যাঁ বলো। তো এবার লাস্ট আমি এটা আসতে চাইছি। ঠিক আছে? যে সাপোজ আমি রেজাল্টটা কেন জানি আমার তোলা হয়নি, কোথায় লাগালো যায় না, যাই হোক,
তো সাপোজ আমরা একটা যে কোনো ধরুন গ্রুপ অ্যাকশন নিলাম, জি অ্যাক্ট করছে এক্স এর উপর, আর হচ্ছে এইচ যদি একটা সাব গ্রুপ হয়, ঠিক আছে, এইচ যদি একটা সাব গ্রুপ হয় তাহলে এইচটাও অবশ্যই ওই এক্স কে অ্যাক্ট করবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ হচ্ছে এইচ এর যে কোনো এলিমেন্ট মানেই সে আলটিমেট জি এর এলিমেন্ট, আর তার মানে ওই অ্যাকশনটা হোল্ড করবে, ঠিক আছে, ওই অ্যাকশনের প্রপার্টি গুলো হোল্ড করে যাবে। কিন্তু একটা গ্রুপ যদি জি ট্রানজিটিভলি অ্যাক্ট করে একটা ইয়েকে, ওর নাম কি বলে, একটা এক্স কে, এক্স একটা সেটকে যদি ট্রানজিটিভলি অ্যাক্ট করে, এর কোনো কিন্তু মানে নেই যে জি এর যে কোনো সাব গ্রুপ ওই এক্সটাকে ট্রানজিটিভলি অ্যাক্ট করবে, ঠিক আছে, তার কোনো মানে নেই। কিন্তু তাহলে এবার প্রশ্ন হচ্ছে এটা, যদি ট্রানজিটিভলি অ্যাক্ট না করে তার মানে কি সেখানে মোর দ্যান ওয়ান অরবিট থাকবে, তাই তো? একটু কেউ রেসপন্স করলে ভালো হতো, যে কানেকশন আছে সবাই। হ্যাঁ, তাহলে জি যদি ট্রানজিটিভলি, জিটা তো ট্রানজিটিভলি অ্যাক্ট করছে, তার মানে আমার কটা অরবিট থাকবে? একটাই অরবিট থাকবে এক্স এর মধ্যে, শুধু এক্সটাই, ঠিক আছে। আর যদি তার একটা সাবগ্রুপ নিলাম যেটা দেখা গেল তার ট্রানজিটিভলি অ্যাক্ট করতেও পারে বা নাও করতে পারে, জানি না, তো তাহলে কি হবে, তার একের বেশিও থাকতে পারে বা আবার একটাও থাকতে পারে অরবিট, জানি না। তো সাপোজ আমরা এরকম করছি যে জি অ্যাক্ট করছে ট্রানজিটিভলি অন এ ফাইনাইট সেট এ অ্যান্ড এইচ একটা নর্মাল সাবগ্রুপ অফ জি, এবং O1 O2 ডট ডট ও আর এইগুলো হচ্ছে আলাদা আলাদা অরবিট বেরাচ্ছে। সাপোজ কিসের রেসপেক্টে? এইচ অরবিট, মানে এইচ এর রেসপেক্টে এতগুলো অরবিট পেলাম এ এর মধ্যে, মানে এইচটা একে ট্রানজিটিভলি অ্যাক্ট করলো না বা করলো, ঠিক আছে, এতগুলো আলাদা আলাদা আমরা ডিস্টিংক্ট অরবিট পেলাম। তাহলে কি কি বলা যেতে পারে এখান থেকে আমরা? জি পারমিউটস দ্য সেট O1 O2 OR, এটা কি? ইন দ্য সেন্স দ্যাট ফর ইচ জি বিলংস টু ক্যাপিটাল জি দেয়ার, এবং ফর এনি আই ইজ ইকুয়াল টু 1 to r দেয়ার এক্সিস্ট এ জে বিলংস টু 1 to ডট r সাচ দ্যাট জি ডট ওয়াই ইজ ইকুয়াল টু ওজে। মানে জি এর এলিমেন্ট গুলো এক একটা ওয়াই কে এক একটা ওজেতে পাঠিয়ে দেবে, মানে প্রত্যেকটা ওয়াই এর জন্য আমি ওটাকে যদি জি দ্বারা একটা কোনো একটা গ্রুপের এলিমেন্ট দ্বারা প্রোডাক্ট করি, তো আমি কোনো না কোনো আবার ওজেতেই ফিরে যাব, ঠিক আছে। আর কি, আর কি না, যদি এ বিলংস টু O1 হয়, ঠিক আছে, O1 এর যদি একটা মেম্বার এ হয়, তাহলে তার অর্ডারটাও আমরা সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবো, যে তার অর্ডারটা কি হতে পারে। O1 ইজ ইকুয়াল টু হবে অর্ডার অফ এইচ ইন্ডেক্স এইচ ইন্টারসেকশন জি এ, এবং কতগুলো এরকম অরবিট পাবো সেটাও আমরা বার করতে পারবো, মানে এত কিছু বার করতে পারবো। মানে আমরা ছিল কি, আরেকবার বলি কোশ্চেনটা একটু ভালো করে। প্রথমে নিয়েছিলাম ট্রানজিটিভ অ্যাকশন, তার মানে আমাদের অরবিটের সংখ্যা ছিল একটাই, এবং তার অর্ডারটা কি ছিল? এক্স এর অর্ডারের সাথে সমান, ঝামেলা শেষ। এবার আমি তার একটা সাব নর্মাল সাব গ্রুপ নিচ্ছি এইচ, দেখছি যে এইচটা হয়তো আমার ট্রানজিটিভ অ্যাকশন হচ্ছে না, তাহলে কি হবে? অরবিটের সংখ্যা বেড়ে যাবে। তাহলে এবার কোশ্চেন হচ্ছে কতগুলো অরবিট পাবো? আরো কি কি কোশ্চেন হতে পারে? তো প্রত্যেকটা অরবিটে কি সেম অর্ডার এলিমেন্ট থাকবে? 3 নম্বর কোশ্চেন কি আসতে পারে, যদিও সেম নাম্বার হয় তাহলে অ্যাকচুয়ালি অর্ডার গুলো কি কি হবে? এই 3টে কোশ্চেনের যদি মাথায় আসে তখন এই থিওরেমটা সেখান থেকে আসছে। তো দেখা যাক, প্রথমে আমরা দেখাবো যে জিটা পারমিউট করছে, আর পারমিউট করার কথা মানে কি অ্যাকচুয়ালি প্রত্যেকটা অরবিটের এলিমেন্ট সংখ্যা সেম। কোনো ডাউট আছে কারো? না, ঠিক আছে। তাহলে এবার প্রুফে আসা যাক। আমরা ধরে নিলাম A1 A2 ডট ডট AR be the representative of the orbits H orbit O1 O2 dot 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 OR respectively. Very good. Now আমরা যে কোনো G নিলাম, take any G, and যে কোনো I নিলাম 1 থেকে r, মানে একটা অরবিট নিলাম OI। আমাদের দেখাবো কি, G of OI টা প্রথমত দেখাবো G of OI মানে কি, OI টা যেহেতু রিপ্রেজেন্টেড বাই AI, সো জি ডট এআই, এখানে আমরা অরবিট চিহ্নর বাইরে একটা এইচ লিখেছি এই কারণে, কারণ আমরা এখানে এইচ অরবিট রিপ্রেজেন্ট করতে চাইছি, তো সেই জন্য, ঠিক আছে, জি অরবিট নয়। তো জি ডট এআই সাফিক্স এইচ ইজ ইকুয়াল টু, আমরা দেখাবো যে জি অফ এআই এই অরবিটটা রিপ্রেজেন্ট করবে। সেটা কিভাবে দেখাচ্ছি, দেখা যাক। জি ডট ওআই ইজ ইকুয়াল টু জি ডট ওআই মানে কি অ্যাকচুয়ালি এইচ ডট এআই, ওয়াই তো এইচ অরবিট, তার মানে এইচ দ্বারা গুণ হবে, এইচ গুণ ওই রিপ্রেজেন্টেটিভতে গুণ করলেই আমার কাজ হয়ে গেল, তার মানে জি ডট এইচ ডট এআই। আর যেহেতু নর্মাল বলে দিচ্ছি
ঠিক আছে, তাহলে জিএইচটা কি হয়ে যাবে, এইচ জি হয়ে যাবে। ঠিক আছে, অবভিয়াসলি কমিট করে যাবে। আর যেই এইচ জি হয়ে গেল, আমরা আবার ওটাকে স্প্লিট করলে কি পাচ্ছি, এইচ ডট জি ডট এআই, এবং সেখান থেকে পাচ্ছি কি ইজ ইকুয়াল টু জি ডট এআই। কেন এইচ দিয়ে প্রোডাক্ট করা একটা এলিমেন্টকে, তার মানে কি সেই অরবিটটা পাবো, তার মানে জি ডট এআই দ্য অরবিট জি ডট এআই সাফিক্সে এইচ। ক্লিয়ার? তার মানে আমাদের বেরিয়ে গেল যে জি ডট ওয়াই ইজ ইকুয়াল টু এই এলিমেন্টটা পেলাম, এই অরবিটটা পাচ্ছি। এবার জি ডট এইটা এআই, এটা তো একটা এর এলিমেন্ট, মানে এতেই ম্যাপ করবে। তাহলে এতে ম্যাপ করা মানে কি, এটা যেহেতু পার্টিশন হয়ে যাচ্ছে অরবিট গুলো, তারা কোনো না কোনো একটা অরবিটে থাকবে। সাপোজ তার নাম দিলাম জে, তাহলে জি ডট এআইটা কোথায় থাকছে, জেতে থাকছে। আর যদি জেতে থাকে, তার মানে অবশ্যই জি ডট এআই দ্বারা রিপ্রেজেন্টেড যে অরবিটটা, সেইটা আর ও যে অরবিটটা সেম হবে। তো অবভিয়াসলি এখান থেকে আমরা বলতে পারছি জি ডট ওয়াই ইজ ইকুয়াল টু ও জে। এখান থেকে আমরা কি বুঝলাম না, প্রত্যেকটা অরবিট গুলোর অর্ডার হচ্ছে সেম, মানে এক একটা অরবিট কি পাচ্ছি না, জি এর কোনো একটা এলিমেন্ট দ্বারা জাস্ট একটা অন্য আর একটা অরবিটকে গুণ করে দিলে আর একটা অরবিট পেয়ে যাচ্ছে, তার মানে নাম্বার অফ এলিমেন্টটা অবশ্যই সেম থেকে যাচ্ছে। এখান থেকে আমরা কি বলতে পারি, যদি ও ওয়ানটা যদি একটা অরবিটটা হয় এবং তার এলিমেন্ট আমাদের বলেছিলাম কি এ, স্মল এ, তাহলে সেই অরবিটের অর্ডারটা কি হবে অ্যাকচুয়ালি, এইচ ইন্টারসেকশন স্টেবিলাইজার সাবগ্রুপ অফ এ, এইচ অফ সাফিক্স এ, যেহেতু আমরা এইচ এর রেসপেক্ট এবার করছি, তাই ইউজুয়াল কি হবে, অর্ডার অফ এইচ বাই অর্ডার অফ এইচ এ। আচ্ছা, অর্ডার অফ এইচ এ মানে কি, অ্যাকচুয়ালি এইচ এ মানে কি, সেই সমস্ত এইচ এর এলিমেন্ট যারা এতে ফিক্স করছে। এটা মানে কি, যদি আমরা জিএ নিতাম, জিএ মানে হচ্ছে কি এই সমস্ত জিএর এলিমেন্ট যারা এক্স এ কে ফিক্সড করছে, তার মানে যদি ওর মধ্যে যদি আমি এইচ এর ইন্টারসেকশন চাপিয়ে দিই, অ্যাকচুয়ালি এইচ এস একটা চলে আসবে, মানে জি এর মধ্যে থেকে আমরা শুধু এইচ এর এলিমেন্ট গুলোকে কালেকশন নিচ্ছি, তার মানে কি ইন্টারসেকশন অফ এইচ। সো অর্ডার অফ এইচ বাই এইচ এ মানে হচ্ছে এইচ ইন্টারসেকশন জি এ, আমরা চোখ কান বন্ধ করে লিখতে পারি। সো এটাই হচ্ছে কোশ্চেনটা ছিল, যে এইচ ইন্ডেক্স এইচ ইন্টারসেকশন জি এ। ওকে, এবার সিন্স জি পারমিউটস দ্য সেটস ও ওয়ান ও টু ও আর, তাই আমরা বলতে পারি যে সবার অর্ডার সেম, এবং সবার অর্ডার সেম যেহেতু, তার মানে অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যেহেতু আর খানা অরবিট আছে, তাহলে আর ইন্টু অর্ডার অফ ও ওয়ান, আর অর্ডার অফ তাহলে আর ইজ ইকুয়াল টু কি হতে পারে, অর্ডার অফ এ বাই অর্ডার অফ ও ওয়ান। এবার কোশ্চেন হচ্ছে অর্ডার অফ এটা কি করে বার করবো, অর্ডার অফ এটা আমরা কি জানি, জিটা তো এর ওপর ট্রানজিটিভলি অ্যাক্টিং করছে, আর ট্রানজিটিভলি অ্যাক্টিং করছে, আর এটা হচ্ছে ক্যাপিটাল এর একটা এলিমেন্ট। তাহলে অর্ডার অফ এ মানে কি লিখতে পারি, অর্ডার অফ দ্য অরবিট অফ এ উইথ রেসপেক্ট টু জি অ্যাকশন। ঠিক আছে, সেখান থেকে আমি লিখতেই পারি অর্ডার অফ এ মানে হচ্ছে জি ডট জি এ, অ্যাকচুয়ালি দ্য অর্ডার অফ অরবিট অফ দ্য এ। তাহলে এই অর্ডার অফ এর মানে অ্যান্সারটা ওখানে আমি বসিয়ে দিতে পারি। তাহলে আর ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, জি ডট জি এ বাই এইচ ইন্টারসেকশন এইচ ইন্ডেক্স এইচ ইন্টারসেকশন জি এ, কোনো প্রবলেম নেই। তার মানে এটাকে যদি সিম্পল ক্যালকুলেশন করি, তাহলে কি পাচ্ছি, উপরের পোর্শনটার জন্য পাচ্ছি অর্ডার অফ জি বাই অর্ডার অফ জি এ, আর নিচের পোর্শনটার জন্য পাচ্ছি অর্ডার অফ এইচ ইন্টারসেকশন জি এ বাই অর্ডার অফ এইচ। এবার আমরা কি জানি, অর্ডার অফ এইচ ইন্টু জি এ ইজ ইকুয়াল টু কি, এই আগের থিওরামটা থেকেই বলতে পারি, অর্ডার অফ এইচ ইন্টু জি মানে কি, অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ জি এ বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন জি এ। এইটাকে যদি সিম্পলি ক্যালকুলেশন করে যদি আমরা আমাদের মেন ক্যালকুলেশনে বসাই, তাহলে কি পাচ্ছি, অর্ডার অফ জি বাই অর্ডার অফ জি এ ইন্টু অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ জি এ বাই অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ এইচ ইন্টু জি এ, মানে জাস্ট অর্ডার অফ এইচ ইন্টারসেকশন জি এর মানটা বসিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে উপর নিচে অর্ডার অফ এইচ গুলো কেটে যাচ্ছে, অর্ডার অফ জি এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ ইন্টু জি এ, তার মানে কি অর্ডার অফ জি ইন্টারসেকশন অর্ডার অফ জি ইন্ডেক্স এইচ জি এ, এটাই আমাদের অ্যান্সার ছিল। তার মানে আমরা কিন্তু এগুলো ক্যালকুলেট করতে পারছি। ঠিক আছে, যে একটা আমরা কোনো একটা কনক্লুশনে আসতে পারছি যে কোনো একটা নর্মাল সাব গ্রুপ যদি নেওয়া হয়, হ্যাঁ অবশ্যই যে কোনো সাব গ্রুপের জন্য বলা যাবে না এই ব্যাপার স্যাপারগুলো, অবশ্যই একটা নর্মাল সাব গ্রুপ হতে হবে। নর্মাল সাব গ্রুপ হলে তার মানে কি, যে কোনো একটা ট্রানজিটিভ গ্রুপ একসাথে মানে এক্স কে যদি অরবিটে ভেঙে দেয় সাব গ্রুপটা, তাহলে ঠিক তাদের মধ্যে যে যেগুলো থাকে অরবিট গুলো তাদের সবার অর্ডার সেম হবে। এবং হ্যাঁ, এই থিওরামটার অ্যাপ্লিকেশন আমরা পরবর্তীকালে দেখতে পাবো, এবং সেটার জন্য আমাদের যে অল্টারনেটিভ গ্রুপের যে ক্লাস ইকুয়েশন
সেটা কি হবে যে মানে অল্টারনেটিভ গ্রুপ অফ সিমেট্রিক গ্রুপ, মানে এসএন এর থেকে এসএন এর ক্লাসিফিকেশন আর এএন এর ক্লাসিফিকেশনে যে একটা ডিফার হবে, পরিবর্তন আসবে, সেটা শুধুমাত্র এই থিওরেমটার অ্যাপ্লিকেশনের জন্য। সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো। বোঝা গেল? একটু হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, দাদা, ঠিক আছে। হুম, তোমার বলো। মোটামুটি বই হ্যাঁ? তোমার কি কমপ্লিট মোটামুটি? হ্যাঁ, এই আর তোমার কি এইটুকুনি, কমপ্লিট? এই আর এইটুকুনি যতটুকু দেখতে পাচ্ছ। না না না, আমি একটা জিনিস এরপরে বলবো আর কি, যাই হোক ঠিক আছে। আচ্ছা, এইটুকুনি বলে নি। আচ্ছা, এবার আমরা যে গ্রুপটা নিয়েছিলাম এখানে, যে যেটা ট্রানজিটিভ নিচ্ছিলাম, রাইট? কিন্তু এবার তো কারোর মাথায় এই কোশ্চেনটা আসতেই পারে যে আমরা কেন ট্রানজিটিভ নেবো? আমরা যদি ট্রানজিটিভ না নিই তাহলে প্রবলেমটা কি হবে, বা তখন কি হবে ব্যাপার স্যাপারগুলো? কোনো প্রবলেম নেই, তখনও অঙ্কটা হয়ে যাবে। কি হবে, যদি আমরা যেটা একটা নর্মাল একটা যে কোনো আরবিটারি গ্রুপ অ্যাকশন নিই, একটা ফাইনাইট সেট এক্স এর উপর, ঠিক আছে, তাহলে আর এই যদি একটা নর্মাল সাব গ্রুপ হয়, তখন কি হবে? তখন তো আমার পুরো এক্সটাকে পার্টিশন নিয়ে চিন্তা নেই বা মাথা খাওয়াবো না। তখন আমরা কি করবো, এক একটা পার্টিকুলার অরবিট গুলোকে নিয়ে চুজ করবো, যে প্রত্যেকটা অরবিটকে আমার ওই সাবগ্রুপটা কিভাবে পার্টিশনে ভেঙে দেবে, ভেঙে দেবে। কারণ অলরেডি তো জি মানে পার্টিশন করে রেখেছে। এবার সেই পার্টিশন গুলো এইচ তো কোনোদিন ওই পার্টিশন গুলোকে জুড়ে দিতে পারে না, তো ওগুলো বাদ। তো আমাদের কেস হাতে কি রইলো, ওই পার্টিশন গুলোকে এইচ আবার কি কিভাবে পার্টিশন করতে পারে। তো আমরা যদি যে কোনো একটা অরবিট নিই ও একটা, এবং জিটা যদি এক্স এর উপর মানে ফাইনাইট অরবিট, ওটা যদি ফাইনাইট অরবিট হয়, বাকি অরবিট গুলো ইনফাইনাইট হলেও চলবে, এক্সট্রা ইনফাইনাইট হলেও চলবে, সরি। তো আমার যদি ওটা ফাইনাইট অরবিট হয়, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে ওই এইচ নর্মাল সাবগ্রুপটা ওই ওটাকে আমাদের কিভাবে পার্টিশন করবে। সো ওই রকম আগের মতো প্রুফ, যদি এইচটা যদি O1 O2 OR এর যদি স্মলেস্ট এরকম ভাবে ভেঙে দেয়, ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে কি কি পাবো, যেটা হচ্ছে প্রথম কথা O1 O2 OR কে পারমিউট করবে, ঠিক সেম প্রুফ অফ দ্য প্রিভিয়াস, এবং কি না প্রত্যেকের অর্ডার সেম হবে, এবং সেই অর্ডার গুলো হবে এইচ সেকশন এইচ ইন্টু জি এ। এখানে এটা কিসের এলিমেন্ট হবে, ওই ওই অরবিটের এলিমেন্টটা হবে। আর কি না কতগুলো অরবিট পাবো না, আর ইজ ইকুয়াল টু হবে জি ইন্ডেক্স এইচ জি এ, এই অর্ডারটার সাথে সেম হবে, মানে আগেরটারই একটু জেনারেল ভার্সন এটা। আচ্ছা, কনক্লুশন কি এলাম, আমাদের কনক্লুশন কি বলতে পারি এটা থেকে, জি অ্যাক্ট অন এক্স এবং এইচ নর্মাল সাবগ্রুপ অফ জি, এবং ও বি এর ফাইনাইট অরবিট অফ জি অন এক্স, তাহলে এইচ অ্যাক্ট অন এক্স অ্যান্ড এইচ পার্টিশন টু ইনটু এইচ অরবিট, এইচটা ওই অরবিটটাকে এইচ অরবিটে পার্টিশন করবে কতগুলো না অফ ইকুয়াল অর্ডার, প্রত্যেকটা সেম অর্ডারে পার্টিশন করবে। ঠিক আছে, আপাতত এই অবধি থাক, এর অ্যাপ্লিকেশন যে ভবিষ্যতে কিসে লাগবে তখন আসবো, তখন বলবো। বলছি যে তুমি যে ওই ইয়েটা নিচ্ছিলে, গ্রুপটা বা জিসেট নিচ্ছিল, ওটা কি ফাইনাইট জিসেট ছিল? ফাইনাইটলি জি সেট প্রথমেরটা আমরা ফাইনাইটলি, দেখুন আমাদের উদ্দেশ্য হচ্ছে অরবিটটাকে নিয়ে, ঠিক আছে, যখন আমরা ট্রানজিটিভ নিচ্ছি তখন তো পুরো এক্সটাই হচ্ছে একটা অরবিট। কিন্তু তুমি তো ঠিক আছে। ল্যাগ্রেঞ্জ থিওরেম ইউজ করছো, হ্যাঁ, তুমি তো ল্যাগ্রেঞ্জেস থিওরেম ইউজ করছো। ল্যাগ্রাঞ্জেস থিওরেম ইউজ করছি বলতে তুমি যখন ওই যে উপরটায় যাও, ওপরে হুম তুমি ওই ওই যে শুনতে পাচ্ছি না স্যার। ওই যে তোমার ওই জায়গাটা আর কি, যেখানটা ওই তুমি ওই যে ডিভিশন গুলো করছিলে, যেখানে রেশিও গুলো, এই যে এই যেগুলো এই যে এইখানটা, এই যে এইখানে তুমি করলে অর্ডার অফ এইচ বাই অর্ডার অফ এইটা। হ্যাঁ, অর্ডার অফ এইচ বাই অর্ডার অফ এইচ এ, তাই তো? এটা তো স্ট্যাবিলাইজার অরবিট থিওরেম থেকে। সে ঠিক আছে, কিন্তু তার মানে তো এইচটা কি ইয়ে ফাইনাইট গ্রুপ তো। হ্যাঁ হ্যাঁ, মানে এইচ এইচ এটা তো ফাইনাইট অবশ্যই, মানে এই ডিভাইডেশন ইন্ডেক্স গুলো তো, হ্যাঁ, হ্যাঁ এই ব্যাপার স্যাপারগুলো তো ফাইনাইটের জন্যই আসবে, নাহলে তো হবে না। মানে ডিভাইডেশন বা এই যে আমাদের নর্মাল যে ইন্ডেক্স গুলো আমরা কি করে পাই? ইন্ডেক্স আমরা যে কোনো গ্রুপের জন্য তার সাব গ্রুপের জন্যই পেতে পারি। এখানে আমরা ওই ইন্ডেক্সটাকে ইউজ করছি, আর কিছু না। আমাদের কিন্তু ওই উদ্দেশ্যটা নেই যে ওই ভাগ করে দেবো বা কিছু, এগুলো তো জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশনের জন্য, ভুল হচ্ছে কি? তাই না? আমরা তো জাস্ট এইচ এ ইজ ইকুয়াল টু, মানে আমরা যেটা ওই
প্রথম লাইনটা আর লাস্ট লাইনটা যেটা লিখেছি সেটাই আমরা ডিরেক্ট ইমপ্লাই করে দিতে পারি। তুমি তার পরের পেজটাতে যাও, তাহলে দেখো তুমি ওখানে কিন্তু মানে এই ক্যালকুলেট করেছো, ভাগ বিয়োগ করেছো, ভাগ বিয়োগ করেছো। ওই জায়গাটায় তুমি এবার এইগুলো তোমার হয়ে যাচ্ছে ইসের জন্য, ওই মানে হ্যাঁ এইচ ইন্টারসেকশন ওই কাটাকুটি যেগুলো করেছি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আচ্ছা, এক্স্যাক্টলি আচ্ছা। এটাকে বলবো ভাবছিলাম তখন, তাই না? আমি তখন বললাম আচ্ছা। তোমার কি হয়ে গেছে। ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে হচ্ছে যে কার্ডিনালিটি অফ দ্য সেট অফ অল কোসেট অফ এইচ ইন জি। হুম হুম ঠিক আছে, এবার ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে যদি ওটা ফাইনাইট টু হয়, তখন আমরা ওরকম এক্সপ্লিসিটলি লিখতে পারবো বাই আকারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক হচ্ছে আছে। কথা। হুম কিন্তু এখন যদি ধরো এমন হতেই পারে যে কোনো একটা ইনফাইনাইট গ্রুপ তার একটা সাবগ্রুপের জন্য ইন্ডেক্স সেটটা ফাইনাইট হতেই পারে। আচ্ছা, তাহলে এখানে অবশ্যই এখানে কাটাকুটি গুলো দরকার আছে, তো এখানে দুইটাকে ফাইনাইট নিতেই হবে। হ্যাঁ, সেটা তুমি বলনি কিন্তু, সেই জন্য বলছি এটা ঠিক একটু আছে। আচ্ছা, হ্যাঁ, আমি ওটা তাহলে আমি ফাইনাইট হবে। আমি যে দুটো কথা বলেছিলাম তার মধ্যে একটা কথা স্যার বলে দিলেন। আর একটা কথা বলছি, যে তুমি যখন ওই আগের প্রমাণটা দিয়েছিলে যে ওই মড এইচ কে ইজ ইকাল টু মড এইচ মড কে বাই ইন্টারসেকশন অফ এইচ ইন্টারসেকশন কে, যেটা হ্যাঁ, আমি বলছি এখানে কাউন্টিং প্রিন্সিপাল বা অত কিছুর কি দরকার আছে? জাস্ট একটা ম্যাপ ডিফাইন করলেই তো হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি যে ম্যাপটা হবে সেটা অ্যাকশনেরই ম্যাপ হবে, বাট আমি এটাও বলছি যে ঠিক। এটাকে ওই ডিরেক্ট প্রোডাক্ট থেকে হ্যাঁ ডিরেক্ট যে ম্যাপটা, তাই তো? এইচ কোটা কে গোস টু এইচ। হ্যাঁ হ্যাঁ, এইচ কে এটা দিয়ে করলেই তো হয়ে যাবে। তাহলে তো তখন আর মানে আমি এই কাউন্টিং প্রিন্সিপালের যে কনসেপ্টটা, যদি আমি ওটা ওটা করি লাগবে না। হ্যাঁ, তো হ্যাঁ ওখানে কি করে লাগছে আমি সেটাই বলতে চাইছি। ওখানেও লাগবে না, এটা সত্যি, ওখানেও লাগবে না। ওখান থেকে আমরা ডিরেক্ট ওই ম্যাপটা করলে এবং তুমি ইয়েটা করতে পারো, ওই ডিরেক্ট কার্নেলটা তোমার হবে এইচ ইন্টারসেকশন কে। হ্যাঁ হ্যাঁ, এবং হুম, সেখানে ওই মাঝেতে একটা জি, মানে ধর একটা এলিমেন্ট যদি নিয়ে নেওয়া হয়, তাহলে প্রত্যেকটা এইচ কে কে এক্সপ্রেস করা যাবে এইচ জি জি ইনভার্স কে, এরকম একদমই। ফরম্যাট দিয়ে হ্যাঁ দিয়ে হ্যাঁ, এটা আমরা দেখিয়ে দিতে পারবো। ওখান থেকে দেখাতে হবে যে তো এইচ ইন্টারসেকশনটা কার্নেল হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই দুটো সেটা কথাই বলার আবার ছিল আর সেইটা কি। সেইটা আবার তোমার হচ্ছে ডিরেক্ট প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ সেটা হ্যাঁ, অবশ্যই, কিন্তু এখানেও তুমি সেই ডিরেক্ট ডিরেক্ট প্রোডাক্ট প্রোডাক্টটাকে ইউজ করেছি, আবার গ্রুপ অ্যাকশন দিয়ে ইউজ টেনেছি। করেছো। হ্যাঁ হুম, ঠিক যাই হোক, আছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। হ্যাঁ তো অ্যাকচুয়ালি মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাস্ট থিওরামটাই। আর লাস্ট থিওরামটা দেখতে এত বড় হলো, এবং এটা ইন ফিউচার ওই এন এর ক্লাস ইকুয়েশন গুলো বা এন এর যে অরবিট গুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আসবে, সেগুলোকে ক্যালকুলেট করতে একটু সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, সায়ন্তিকা কিছু বলো। সায়ন্তিকা, তুমি এতক্ষণ ধরে ছিলে, কিছু বলো কি। না দাদা বলো, কি বলবো? না না, বুঝতে পেরেছি। এসে কৃষ্ণ মনে হয় বেরিয়ে গেছে নাকি? এই তথাগত। তথাগত কই দেখতে পাচ্ছি না তো। কে কে আছে আমি তো সেটাই জানি না, দেখি। আচ্ছা, অভিষেক এই কেটে বেরিয়ে গেছিল। হ্যাঁ স্যার, আমার আসলে ওই কারেন্ট চলে গেছিল, যে নেটটা অফ হয়ে গেল, যে আবার কারেন্ট চলে গেল। আচ্ছা, তোর কোনো অসুবিধা নেই তো? কার আমার? হ্যাঁ না না, মানে এই আজকে তুমি যেটা বললে সেটা নিয়ে বলছো? হ্যাঁ হ্যাঁ না, আমার কোনো অসুবিধা নেই। তবে ওই শেষের ওই স্যার আর সুমন্তদা যে ব্যাপারটা বললো, হ্যাঁ ওই জায়গাটা আর একটু মানে হ্যাঁ, ওটা ফাইনাইট নিতে হবে, তাহলে ওই ব্যাপারটা ওই কনক্লুশনটা কেটে যাবে। ঠিক আছে ব্যাপার। ফাইনাইট না হলে এই বিষয়গুলো হবেই না। আর ফাইনাইট না হলে ওই কাটাকুটি ওই ব্যাপারগুলো আসবে না, তখন হয়তো ওগুলো নাও হতে পারে। মানে অ্যাকচুয়ালি আমাকে তো দেখা যাচ্ছে যে আমাকে ওটা ম্যান্ডেটারি, যে আমাকে ওই মানে কাটাকুটি বা ওই ডিভাইডেশন ব্যাপারগুলো আনতে হবে, না হলে তো আমি ওই রেজাল্টসটা পাচ্ছি না। ইন পার্টিকুলার একটা যে এক্সপ্রেশন সেটা তো পাওয়া যাবে না, আচ্ছা, তাই না? অবশ্যই। তো দ্যাটস ওয়াই সেইটার জন্য আমাকে ওই যেটা ফাইনাল। আর আমাদের অ্যাকচুয়ালি তো বললাম এই এই যে থিওরামটা যেটা বললাম, এই থিওরামটার অ্যাকচুয়াল মেন অ্যাপ্লিকেশন মানে ওই সেটা হচ্ছে ওই মানে এন এর ক্লাস ইকুয়েশন গুলো, মানে এন এর ক্লাস ইকুয়েশন ঠিক না, মানে এস এন এর ক্লাস ইকুয়েশন থেকে এন এর অরবিট গুলো ঠিক কিরকম কিরকম দেখতে হতে পারে বা হবে সেগুলো বার করা। বুঝতে পারছি তো, যেহেতু এস এন আর এন এগুলো ফাইনাইট, সো প্রবলেম হবে না। মানে মেন মোটিভ হচ্ছে ওইটাই। হ্যাঁ, ওটা ছাড়াও এটা হচ্ছে জেনারেল একটা ফর্মুলা। এস এন ছাড়া এন, মানে এস এন আর এন ছাড়া এটা জেনারেল ফর্মুলা, এটাকে ইউজ করা হবে। এটাই এই হচ্ছে ব্যাপার।
হেক্সাগনের এক্সাম্পলটা আজকে ভালো ছিল। না, ক্লাস ইকুয়েশন ব্যাপারটা যেহেতু এখনো হয়নি, ঠিক আছে, তো সেই জন্য ওগুলো আগে জানতে হবে। এগুলো না জানলে বা কনজুগেসি রিলেশনের যে অরবিট গুলো বার করা, সেগুলো অনেক কিছু ব্যাপার আছে না, সেইগুলো যদি না বলি তাহলে কিন্তু আর এন এর যে অরবিট গুলো ঠিক কি হচ্ছে বা কোন গ্রুপ অ্যাকশনের রেসপেক্টে হচ্ছে বা কনজুগেশন রেসপেক্টে কিভাবে হচ্ছে বা শর্টে কিভাবে ক্যালকুলেট করা যাবে, তো সেই ব্যাপারগুলো এখনো আসেনি না, তা সেই জন্য একটু প্রবলেম হবে এখন বললে। মানে এটা জাস্ট রিমাইন্ড করতে আমি রাখা একটা হলো কথা যে বলছি, হ্যাঁ আমি বলছি যে দেখো, যে কেলিস থিওরেমটাকে যেমন এসএন কে রিপ্লেস করে দেওয়া যায় জিএলএনআর দিয়ে, তা কোনো অ্যাকশন দিয়ে কি বলা যাবে? মানে অ্যাকশন আরেকবার দিয়ে বলো, কি প্রুফটা করা যাবে? আরেকবার বলো। বলছি যদি ফাইনাইট, আমি একটা জিটাকে ফাইনাইট নিই, হ্যাঁ, সেটা এসএন এর আইসোমরফিক বদলে টু এন এ এসএন ঢোকাতে চাইছো। সাবগ্রুপ অফ এসএন জিএলএনআর, আমি জিএলএনআর দিয়ে করতে চাইছি। ও, ওটা ডিরেক্ট অ্যাকশন দিয়ে, ডিরেক্ট হ্যাঁ, অ্যাকশন করা দিয়ে যাবে কি? ডিরেক্ট অ্যাকশন দিয়ে করা যেতে পারে, একবার দেখতে হবে। তবে এসএনটা তো অ্যাকচুয়ালি আবার সাবগ্রুপ অফ জিএলএনআর, এটা তো কোনো ডাউট নেই। হুম কারণ হচ্ছে ওর মধ্যে তুমি যদি ওই হুম, কিন্তু মানে এলিমেন্টারি ম্যাট্রিক্স গুলোকে নাও, তো সেটা থেকে একখানা তোমার এসএন এর সঙ্গে হ্যাঁ, আইসোমরফিক হবে। পারমুটেশন ম্যাট্রিক্সটা কি দিচ্ছে এক্স্যাক্টলি, আর কি, পারমুটেশন অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স। পারমুটেশন হ্যাঁ ম্যাট্রিক্সটা। হ্যাঁ, তো পারমুটেশন ম্যাট্রিক্সটাকে না, যদি আমি বলছি ওটাকে কি হ্যাঁ বলো। ওই অ্যাকশন দিয়ে কি কোনোভাবে এই প্রুফটা করা যাবে? অ্যাকশন দিয়ে এই প্রুফটা, যেটা আমরা কেলিস থিওরেমে যে প্রুফটা করি এসএন এর জন্য, সেটা কি অবশ্যই ওই করা যাবে, অ্যাকশন দিয়ে ওখানে করা যাবে? করা যাবে না কেন? তুমি একটা জিনিস ভাবো, মানে ও না না, ডিরেক্ট অ্যাকশন দিয়ে তাই বলছো তো? হ্যাঁ, না না, তুমি আহ, ভায়া এসএন নেবে না, ভায়া ভায়া এসএন এসএন ছাড়া নেবে মানে না। দুটো অ্যাকচুয়ালি দেখো, কি বলবো, তুমি কেলের সিরম তাহলে তো বলতে পারবে না। কেলের সিরমের যে ব্যাপারটা আছে সিমেট্রিক গ্রুপ, তাই না? না, তুমি তোমার তো কেলের থিওরেম থেকে তুমি কি পাচ্ছ বা তুমি একটা গ্রুপ অ্যাকশন থেকে কি পাচ্ছ, একটা হোমোমরফিজম পাচ্ছ, সেটা কোথা থেকে কোথায়? জি থেকে যে হোমোমরফিজমটা আমরা পাচ্ছি সেটা কিন্তু ডিরেক্ট, কিন্তু মানে গ্রুপ অ্যাকশনের জন্য যে হোমোমরফিজমটা আছে সেটা কিন্তু অবশ্যই জি থেকে একটা সিমেট্রিক গ্রুপ, কিন্তু জিএলএনআর কিন্তু কারো সিমেট্রিক গ্রুপ নয়, হ্যাঁ, ঠিক আছে? তো সেরকম কোনো আমরা অ্যাকশন পাবো না, না, ডিরেক্ট অ্যাকশন পাবো না। ওই কোনো ফরম্যাটে লেখা যাবে কি সেটাই না, জিজ্ঞাসা করছি, মানে ওইটাই তো কোনোভাবে তৈরি বললাম, করা যাবে কি যদি অ্যাকশনটাকে ইউজ আমি করে? বলছি যদি অ্যাকশনে রিপ্রেজেন্ট করা যেত, সাপোজ যে জি থেকে, হুম, সাপোজ যে তুমি ওই গ্রুপটা থেকে তুমি ওই মানে জিএলএনআর এর তুমি একটা গ্রুপ অ্যাকশন কনস্ট্রাক্ট করলে, ঠিক আছে, হুম, তাহলে অবশ্যই তো হুম, সেটা একটা হোমোমরফিজম দেবে। হ্যাঁ, সেই হোমোমরফিজমটা কোথা থেকে অবশ্যই দেবে, কোথায় এটা যাবে? নিয়ে কোনো কথা নেই। সেই হোমোমরফিজমটা কোথা থেকে কোথায় যাবে? জি থেকে সিমেট্রিক গ্রুপ অফ জিএলএনআর। হ্যাঁ, তার মানে হ্যাঁ, আলটিমেট সেই তোমার জিএলএনআর কিন্তু তোমার ইসে এলো না। তার মানে কি, তোমার যদি জিএলএনআর এর মধ্যে তোমাকে যদি আইসোমরফিক করাতে হয় এই ব্যাপার স্যাপার, তাহলে তোমাকে এমন একটা সেট চুজ করতে হবে যার সিমেট্রিক গ্রুপ ইকুয়াল টু তোমার জিএলএনআর হতেই হবে, নাহলে তো তুমি গ্রুপ অ্যাকশনটাকে ইউজ করে ওই আইসোমরফিক হ্যাঁ, দেখাতে পারবে না। তাহলে আগে তো তোমাকে এটা ভাবতে হবে, অবশ্যই আগে তো তোমাকে এটাকে ভাবতে হবে যে জিএলএনআরটা কোনো একটা সেটের সিমেট্রিক গ্রুপ হবে কি হবে না, আর এটা কখনোই সম্ভব না। আমরা জানি যে কোনোদিনই একটা জিএলএনআর তো সিমেট্রিক গ্রুপ নয়, বা কোনো সিমেট্রিক গ্রুপের সাথে তো আইসোমরফিক না। তো যেহেতু সিমেট্রিক গ্রুপের সাথে আইসোমরফিক নয়, তো সেখানে আমরা কোনো এরকম নন এমটি সেট পাবো না এক্স, যেখান থেকে ওই জিটা অ্যাক্ট করবে এক্স এর, এবং সেই জিটা আইসোমরফিক টু সাম সাব গ্রুপ অফ এস এক্স হবে, এবং সেই এস এক্সটা আইসোমরফিক টু জিএলএনআর হবে। বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। ক্লিয়ার?